ছোট ফুপির বাড়িতে বিগত কয়েক বছরেও তটিনী যায়নি। তার বড় একটা কারণ, ফুপির ভাসুরের ছেলেটা আস্ত বদমাইশ। সবকিছুতেই তার বাড়াবাড়ি। কী কারণে যেন তটিনীকে সে ভীষণ অপছন্দ করে। অবশ্য সেটা কেবল তটিনীর মনে হয়। ও, ছেলেটার নামই তো বলা হলো না। ছেলেটার নাম হলো আব্দুল আল আয়মান তাজিম। খুব বড় নাম না, তবে নামটি খুবই সুন্দর। তাজিম অর্থ শ্রদ্ধা ভক্তি করা। আশ্চর্যজনকভাবে ছেলেটি খুবই ভালো আচরণ করে সকলের সাথে, সবাইকে শ্রদ্ধা ভক্তি করে খুব। এটা তটিনীকে মানতেই হয়, তবে তার সাথে নয়। তটিনীর মনে আছে, সে যখন ক্লাস 6-এ তখন একদিন সে ফতোয়ার একটা ধুতি পাজামা পরে সারা বাড়ি ঘুরঘুর করছিল। তাজিমের সাথে বাগানে গিয়েই দেখা হলো। তাকে দেখতেই তাজিম চোখ বড় করে ফেলল। বলল, আরে বুচি, কোন মন্দিরের পুরোহিত তুমি? এই অনিন্দ, তোদের বাসার পাশের সেই পুরোহিত কাকার মতো লাগছে না রে ওকে। তা কি পুরোপুরি কাকা না হয় পুরোহিত মানুষ, তার পোশাকই তো ধুতি। তুমি কেন পড়লে? নাকি এখন কোথাও ধিতাং ধিতাং বলে গানে নাচতে চাচ্ছ? কোনটা বলো দেখি। অনিন্দ ছেলেটা এত হাসল। একটা অচেনা ছেলের সামনে প্রথমে বুচি বলে অপমান করলো, তারপর বলল পুরোহিতের ড্রেস কপি করেছে। এই এত অপমান তার সইছিল না। অনিন্দ হাসাতে সেই অপমানের ফলাফল চোখ থেকে মুক্তোর দানার মতো পানি পড়তে লাগলো। সেই কি দৃশ্য! একটা ধুতি পরিহিতা মেয়ের সামনে দাঁড়িয়ে ভার্সিটির দুটো ছেলে হুহা করে হাসে। সেই কি বিকট হাসি! মনে পড়লে গা জ্বলন ধরে। এখন তটিনের 21 হলো, আর সেই অভ্যাসের রয়েছে 28। বেদবটা তার থেকে 7 বছরের বড়। এই বড় নিয়েও তার কত ভাব। তটিনী যখন নাইনি তখন একদিন এই ছোকরা আবার এসেছিল। তটিনী উঠানে দাঁড়িয়ে মুরগি লড়াই খেলছিল। ছেলেটা এসে তটিনীকে এক ঠ্যাং তুলে 2 হাত ভাঁজ করে লাফাতে দেখে বলল, আরে বুচি, তুমি দেখে হাতির মতো বড় হয়েছ, তবু জ্ঞান বুদ্ধিতে একদমই ছোট। এত বড় মেয়ে ধেই ধেই করে লাফাচ্ছে। খেলা রাখো আর এদিকে আসো। রাগে থমথমে মুখ নিয়ে তটিনী গেল। তাজিম বলল, লেবুর শরবত করে আনো তো, যা গরম পড়েছে, একেবারে মাথা খারাপ করা গরম। তটিনী শরবত করে নিয়ে আসে। কেননা যতই সে তাজিমকে অপছন্দ করুক, সে তো মেহমান। মেহমানকে যত্ন না করলে তো আর হয় না। তটিনী শরবত এনে দেখলো বসার ঘরে তাজিম নেই। তটিনী ভাবলো চলে গেছে। সে গ্লাস নিয়ে পুনরায় রান্নাঘরে ফেরত যাচ্ছিল। দোতলা থেকে তাজিম চিৎকার করে বলল, এই বুচি, শরবতটা উপরে এসে দিয়ে যাও। আবারও বুচি। রাগ সামলে তটিনী দোতলায় গেল। মোর্শেদ ভাই বসে আছে তাজিমের সাথে। তার হাতে কাগজপত্র সবসময় থাকে। মোর্শেদ ভাই সারাক্ষণ প্রজেক্টের কাজে ব্যস্ত থাকে। এই দুনিয়াতে তার কাছে প্রজেক্ট ছাড়া আর কিছুই প্রাধান্য পায় না। তটিনীকে দেখে বলল, টিনি, যা তো, মাকে বল 1 কাপ চা দিতে। মোর্শেদ টিনি বলে ডাকলে খুবই সুন্দর শোনায়। ভরাট গলায় টিনি ডাকটা কি ভালো মানায়। মোর্শেদ সকলে একটা ছোট নাম দেয়, যেমন তার বড় বোন তানিয়াকে তানি বলে ডাকে, মেজ বউ মনিরাকে মনি বলে ডাকে, তাজিমকেও ছোট করে ডাকে জিম। তটিনী চা নিয়ে আসার পর দেখে মোর্শেদ নেই। তাজিম বসে আছে চুপচাপ, হাতে অবশ্য মোবাইল ফোন। তাজিম বলল, বুচি, চাটা নিয়ে তুমি ফেরত যাও। মোর্শেদ ভাই ঘুমাতে গেছেন। আমাকে যে চা আনতে বলল। তিনি বলছিল যে 2 রাত ঘুম হচ্ছে না, এখন শরীর ম্যাজম্যাজ করছে। তো খবর নিয়ে জানলাম চা কফি বেশি খাচ্ছেন, তাই আমি বারণ করলাম। বললাম এখন শরীরটা ম্যাজম্যাজ করলে চা না খাওয়াই ভালো। বিছানায় গা এলিয়ে দিলে খুবই ভালো ঘুম হবে। চা খাওয়া মানে তো বিষ খাওয়া। কি পরিমাণ ক্যাফেইন! তুমি এক কাজ করো, যেহেতু তুমি চাটা এনেছো, তুমি খেয়ে নাও। আমার সামনে বসে খাও, দেখি চা তুমি কিভাবে খাও। চা খাওয়ার সময় তোমায় কেমন লাগে। না, এখন চা খাওয়ার সময় না। কে বলেছে সময় না? এসবের আবার আলাদা সময় আছে নাকি? যাকে তাকে যখন তখন খেতে দেখা যায়। আপনার মাথা, আপনি বেশি বুঝেন। হ্যাঁ বুঝি, কারণ তোমার থেকে বয়সে আমি অনেক বড়। বয়সে বড় হয়েছেন দেখে মাথা কিনে নেননি। তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো না। আপনি আমার সাথে ভালো ব্যবহার কখন করেন? কি তুমি বলতে চাইছো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? তা নয়তো কি? আপনি বাড়ি বয়সে সবসময় আমার সাথে এমন করেন, মজা উড়ান। তুমি আমাকে বাড়িতে আসার খোটা দিচ্ছ? দিচ্ছি, আবারও দিব। মেহমান মেহমানের মতো থাকতে পারে না? রাগের মাথায় তো কথাটা বলে দিল, তবে এর খেসারত তাকে দিতে হয়েছে চরম। তাজিম তার চাচির কাছে অর্থাৎ তটিনীর ফুপির কাছে বিচার দিল তটিনী নাকি খুব বাজে ব্যবহার করেছে তার সাথে। ফুপি তখন তার মায়ের কাছে বলল, মা রাতে চুল টেনে ধুমধাম মায়ের দিল। সেই দিন থেকে রাগে অভিমানে ফুপির বাড়ি যাওয়া বন্ধ করলো, এবং সে বাড়ি থেকে এই বাড়িতে কেউ আসলে তাদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করলো।
ফুপি এসে খুব করে বোঝালো অভিমানী তটিনী বুঝল না। তাজিমকে সে অপছন্দ করতো না আগে, তবে তাকে দেখলে বিরক্ত হতো, কিন্তু এরপর থেকে ভীষণ অপছন্দ করতে লাগলো। একদিন খবর এলো তাজিমরা তাদের নতুন বাড়িতে অর্থাৎ গুলশানে চলে গেছে। মোহাম্মদপুরে তার এখন আর নেই। ততিনী শুনে কোনো ভাবাবেগ দেখালো না। বলা রাখা ভালো, তাজিমরা গুলশান শিফট হওয়ার পরেও কিন্তু তটিনী কখনো যায়নি সে বাড়িতে, আর না কখনো তাজিমকে চোখের দেখা দেখেছে। তার কথা হলো, একটা ঝামেলার সাথে দেখা করার মানেই হয় না। তার ভাষ্যমতে তাজিমের অহংকারও দিনকে দিন বেড়ে চলছিল। বইয়ের থেকে পাশ করে বের হবার পর একদিন তাদের বাড়িতে এসেছিল মিষ্টি নিয়ে। তটিনী যখন খবর পেল, তখন পেছনের দরজা দিয়ে চয়নিকাদের বাড়িতে চলে গেল। তটিনীদের বাড়িটি শহরে থেকে একটু দূরে, গ্রাম এলাকা বলা চলে। সে সেদিকে ধেই ধেই করে চয়নিকার সাথে সারা বিকেল পার করে সন্ধ্যার পরে বাড়িতে ফিরে। ততক্ষণে তাজিমরা চলে গেছে। তটিনী স্বস্তির শ্বাস ফেলে। আজ এতদিন পর ফুপির বাড়িতে যাওয়ার কারণ, তার ফুফাতো বোনটার বিয়ে। তার থেকে 2 বছরের বড় হলো তার ফুফাতো বোন আয়রা। আয়রা খুব অনুরোধ করলো যাওয়ার জন্য। ফুপি ফুপা সবাই বলল। এই এত অনুরোধ তটিনী ফেলে দিতে পারল না, তাই বলল সে যাবে এবং সকলের সাথে খুব আনন্দ করবে। নিজের মনকে বোঝালো সে এখন বড় হয়েছে। যদি আবারও সেই তাজিমের সামনে পড়ে তো তাকে কাটিয়ে যাবার উপায়ও তার জানা আছে। সে এখন আর 15 বছরের অভিমানী তটিনী নেই। তটিনী তার বড় ফুপু আলিয়া বেগমকে একসাথে যেতে বলা হলো। তারা একটু আগেই চলে যাবে, কারণ বড় ফুপু বাকি সবার তুলনায় বেশ বৃদ্ধ মানুষ। দেরিতে সবার সাথে গাদাগাদি করে যাওয়ার তার পক্ষে সম্ভব নয়। তার বয়স 70-এর কাছাকাছি। তিনি 8 ভাই বোনের সবার বড়। তটিনীর দাদুর বয়স 90-এর ঘরে। আল্লাহর রহমতে এখনও জীবিত আছেন, সুস্থ আছেন। তাকে আরও 1 সপ্তাহ আগে যখন আয়রাকে দেখতে এসেছিল তখনই নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে বিয়ে 1 সপ্তাহের মধ্যে ঠিক করাতে তাকে আর আসতে দেওয়া হলো না। তো ততিনীদের একটু আগে যাওয়ার কারণ হলো তাদের বাড়ির বাকিদের যেতে যেতে বিকেল হবে, আর বড় ফুপুদের বাড়ির সবাই সন্ধ্যায় যাবে। এখন ছোট ফুপু বারবার চাপ দিচ্ছে তাকে যেন আগেই নিয়ে যাওয়া হয়। তাই সবাই তাকে, আর যেহেতু তটিনীর কোনো আহামরি কাজ নেই, তাই তটিনীকে একসাথে পাঠিয়ে দেয় এক গাড়ি করে। গাড়ির কথায় আসাতে এবার গাড়ি নিয়ে যে কাহিনী হলো সেটা কিছুটা বলি। আলিয়া বেগম কার মাইক্রো এসবে চড়তে পারে না, তো ঠিক করা হলো সিএনজিতে যাবে। তটিনীর কোনো সমস্যা নেই, কারণ সেও ফুপোর মতো বদ্ধ গাড়িতে থাকতে পারে না, বমি করে দেয়। তাদের বাড়ির গাড়িতে অতি প্রয়োজন ছাড়া সে চড়ে না। এদিক দিয়েও দুজন মিলেছে ভালো, এতে সবাই আরও খুশি। খামোখা গাড়িরও 2বার আসা যাওয়া করা লাগবে না। তো সিএনজি ডেকে আনে মোর্শেদ। সে ঠিকানা বলে দিয়ে ভাড়া মিটিয়ে দিল। ভাতিজি আর ফুপো একসাথে রওনা হলো। মূল কাণ্ড ঘটে শেষে গিয়ে। ড্রাইভার তাদের মোড়ের মাথায় নামিয়ে দিল, বলল এই রাস্তা পর্যন্ত কথা হয়েছে, এর বেশি কিছু বলেনি। তটিনী পড়ল বিপদে। সে তো চেনে না এখানের কোন দিকের বাড়িটা, সব ভুলে গেছে। সে ছোটবেলায় এসেছিল, এখন কত কত বাড়ি হয়েছে নতুন। এর মধ্যে আরো বেশি সমস্যা হয়ে গেল। এদিকে ফুপোও জানি না বাড়ি কোনটা। তিনি তো এমনিতেও চোখ থাকিতে অন্ধ, তার উপর কালার ব্রাইন্ড। ড্রাইভার বলল তাকে এতটুকু পর্যন্তই যেতে বলা হয়েছে, তবে তারা টাকা বাড়িয়ে যদি ঠিকানাটা বলে তবে সে পৌঁছে দেবে। এদিকে ঠিকানা কেউই জানে না। অগত্যা ফুপু ড্রাইভারকে বেশ কয়েকটা গালিগালাজ করে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে গেল। এই ভর দুপুরে খাড়া রোদের মধ্যে ব্যাগপত্র নিয়ে দুজন এদিক সেদিক ঘুরছে। একবার একটা বাড়ির সামনে গিয়ে ফুপি বলল, এই তো এটা, এই বাড়িটা, আয় আয়। তটিনী ব্যাগপত্র টেনে বাড়িতে ঢুকতে নিলে গেটের দারোয়ান পথ আটকায়। বলল, এই আপনারা কে? ফুপু বেশ ভাব নিয়ে বললেন, আমরা কে? তুই তোর মালিক রে জিগা যা, আমরা কে তুই জানোস না? যাই বাড়ির ছোট বউরে কইবি যে আপনার বড় বোন এসে। ফুপুর এত বেশি আত্মবিশ্বাস দেখে আর ধমকানি শুধে দারোয়ান গেল ভেতরে। তাছাড়া আর একটু কারণ আছে। এ বাড়িতে 2 বউ থাকে, বড় বউ আর ছোট বউ। 2 মিনিটের মাথায় ফেরত এসে বলে, এই বাইর হন, বাইর হন। ছোট ভাবির তো কোনো বোনই নাই, মিথ্যুক মহিলা। ফুপু ঝগড়া লেগে যাচ্ছিল রীতিমতো। তটিনী বুঝল সে আসলেই ফুপুর ভুল। সে টেনে তাকে বাহিরে নিয়ে এলো। এভাবে অনেকক্ষণ এদিক সেদিক ঘুরে তাদের নাস্তানাবোধ অবস্থা। এতক্ষণ তাদের এক মুদি দোকানদার লক্ষ্য করছিল। তিনি এসে বললেন, আপা, আপনারা কি কাউরে খুঁজতেছেন? ফুপু ত্যক্ত হয়ে বলল, না, বাসা খুঁজতেছি। ওই একই হইল, তা কোন বাসা? আগে আসেন নাই? গ্রাম থেকে আসছেন? ফুপুর উঠে গেল রাগ। ফুপু ধানমন্ডিতে বিলাসবহুল বাড়িতে আধুনিক জীবনযাপন করেন। পোশাকে আর কথাতে তিনি সাধারণই চলে।
তাই বলে গ্রাম থেকে আসেন এই কথা শুনতে পারলেন না। তেতে উঠলেন, বললেন, কি কইলি? গ্রাম? আমি গ্রাম থেকে আসি? তুই আমারে চিনস? জি না, চিনি না। ফুপু আবারও ঝগড়া করতে গেলেন, তবে তটিনী থামিয়ে দিল। লোকটাকে অনুরোধের সুরে বলল, আঙ্কেল, একটু সাহায্য করুন। বেশ কিছুক্ষণ একটা বাড়ি খুঁজছি, পাচ্ছি না। বেশ কয়েক বছর আগে এসেছিলাম, এখন অনেক কিছু নতুন হওয়াতে গুলিয়ে ফেলছি। কাউকে যে কল করব সেই উপায় নেই। আমার ফোনের টাকা শেষ, ফুপুর ফোনের চার্জ শেষ। কি একটা অবস্থা! ও আচ্ছা মা, সমস্যা নাই। ঠিকানা জানো কিছু? না, সেটাই জানি না। বাড়ির চেহারাও সঠিক মনে নেই। তবে জানি যে এদিকে বড় ব্যবসা আছে 3 ভাইয়ের ইট সিমেন্টের। এখানকার নাম করা নাকি তাদের বাড়িতে বিয়ে, আমার ফুপাতো বোনের বিয়ে আর কি। ফুপার নাম হাসান, শুধু এটা জানি, পুরো নাম জানি না। ওহো, আহারে, আগে বলবা না? তাদের তো সবাই চেনে। হাসান মিয়ার বড় ভাই হারুন মিয়া এবার মেয়র পদে দাঁড়াইছে। আমি জানি তাদের সবাই রে। তবে তাদের বাড়ি তো এদিকে না, সামনের মোড়ে। সিএনজি ড্রাইভারকে তো আমার ভাই এই মোড়ের কথাই বলছিল, গনি সাহেব রোড। আরে না, এটা কোনো গনি সাহেব রোড না। ড্রাইভার বদমাইশি করেছে। দিন দুনিয়ায় এসব ভুয়া মানুষরে ভইরা গেছে। দাঁড়াও, একটা রিক্সা ডাইকা দিই। হাইটা যাইতে সময় লাগে 10 মিনিট। বুড়া মানুষ নিয়ে আর কত হাঁটবা? ফুপু এবারও বুড়া বলাই রেগে গেলেন। তটিনী বহু কষ্টে চুপ করালেন। রিক্সাওয়ালাকে বলতে সেই ঠিকানা চিনে গেল। তটিনী রিক্সা উঠে সাহায্য করা সেই লোকটার প্রতি বেশ কৃতজ্ঞতা প্রকাশ করল। রিক্সা থেকে নেমে সুন্দর সাজানো বাড়িটার দিকে তাকিয়ে মুচকে আসলো টটিনী। তাদের আসলে নিজেদেরও ভুল হয়েছে। ওই বাড়িতে ঢোকার কোনো প্রয়োজনই ছিল না। একটা বিয়ে বাড়ি তো বিয়ে উপলক্ষে সাজসজ্জা করা হয়। আর আয়রাদের তো নাকি সেই দেখতে আসার দিন থেকে উৎসবমুখর পরিবেশ। এত বড় ভুলটা সে কেন করলো? শুধু শুধু ওই বাড়িতে যেচে পড়ে ফুপু ভাতিজি অপমানিত হয়ে এলো। যাই হোক, ভাড়া মিটিয়ে ভেতরে যেতে ছোট ফুপুকে রীতিমতো দৌড়ে আসতে দেখা গেল। কৌশল আদি করে বড় ফুপুকে নিয়ে সোফায় বসালো। তটিনিও বসে। তবে ফুপুর আজকের সেসব ঘটনার রসনাই শুনতে তার ইচ্ছা করছিল না। তাই ছোট ফুপুকে বলল ফ্রেশ হবে। ততক্ষণে আয়রাও চলে এসেছে। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরল। আয়রা তটিনীকে নিজের রুমে নিয়ে গেল। যাওয়ার সময় তটিনী দেখে কাজের লোকরা ছোটাছুটি করে একটা রুম পরিষ্কার করছেন। তটিনী বলল, কি ব্যাপার? এই রুম নিয়ে যে ওরা এত দৌড়াদৌড়ি করছে? স্পেশাল কিছু? আরে, তাজিম ভাইয়া আসবে। জেঠামশারা পরশু এলেও ভাইয়া আসেনি। তো ভাইয়া বারণ করেছিল যে এত সাফ সাফাই করা লাগবে না। সে তখন আসবে না বলেছিল। বলেছে একদম বিয়ের দিন আসবে। আসলে থাকবে না বলেছে। আর ভাইয়ার রুমে কারো যাওয়া মানা। তাই অতিথি আসলেও নিঃসন্দেহে সেই রুমে তো আর তাদের থাকতে দিতে পারবে না। তাই সেটা পরিষ্কার করেনি। এখন ভাইয়া একটু আগেই কল করে বলেছে সে আসবে, সন্ধ্যার দিকেই আসবে। তাই এমন হুলস্থুল কাণ্ড। তোমার ভাই দেখছি সেই কদর, বাড়ির বড় ছেলে, কদর হবে না? তাছাড়া তুইও তো তার বেশ কদর করিস। কি? আমি? তা নয় তো কি। তার কদর বেশি দেখি তো তার উপর করেছিস রাগ। আর সেটা প্রয়োগ করেছিস আমার ওপর। একবারও আসলে না এই কয় বছরে। আবার বিয়েতেও না। কই, বিয়েতে এসেছি তো। সেটা তো কমিউনিটি সেন্টারে, বাড়িতে তো আর না। আর কখন এলি, কখন গেলে টেরও পায়নি। তটিনী দীর্ঘশ্বাস ছাড়ে। এটা সত্য, সে কিছুটা অন্যায় করে ফেলেছে। সে হেসে আয়রাকে জড়িয়ে ধরে বলল, এবার সব ঠিকঠাক করে করব। সত্যি? আয়রা হেসে দিল। তটিনীও মনে মনে ঠিক করলো আর কোনো কিছুতেই সে টলবে না। সত্যি, তাকেই বিয়েটা এনজয় করতে হবে। তটিনী আয়রার সাথে এক রুমে থাকবার সিদ্ধান্ত নিয়েছে। আয়রাও বারবার করে বলেছে সে যেন তার রুমেই থাকে। তটিনীও আপত্তি করল না, বরং কনের সাথে থাকার মজা যে উপভোগ করতে চাইছে। সন্ধ্যায় একে একে তটিনীর বাকি ফুপুরা আর বাড়ি থেকে বাবা মা, চাচা চাচিরা, ভাই বোন সব চলে এলো। অবশ্য সব নয়, একজন তখনও এলো না। তটিনীর মেজ বোন মনিরা। মনিরা অবশ্য ওর বাড়ির নাম। ভালো নাম চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা চৌধুরী মা শখ করে রেখেছেন। চন্দ্রমল্লিকা যখন জন্মগ্রহণ করেন তখন সবাই বেশ অবাক হয়। কারণ বাচ্চাটা ওজনে আর আকারে একটু বড় হয়েছিল, যার উপর গায়ের রং যা ফর্সা। ঠোঁট দুটা যেমন টুকটুকে লাল ছিল জন্মের সময়, এখনও তেমন। চন্দ্রমল্লিকার লিপস্টিক লাগে না। বোনদের মাঝে, কাজিন মহলে কিংবা বন্ধু মহলে বা পাশের বাড়ির আন্টিদের গিবতেও তার এই চেরির মতো ঠোঁটটা নিয়ে কথা হয়। চন্দ্রমল্লিকার চুলগুলো ঘন কালো। চন্দ্রমল্লিকা ছোটবেলা থেকে একটা অন্যরকম শাসনে বড় হয়েছে।
তার বাকি বোনদের মতো সে যখন তখন বাড়ি থেকে বের হতে পারে না। সে মেহমানের সামনে যেতে পারে না, বাকি বোনদের মতো ফেসবুকে ছবি ছাড়তে পারে না। সবসময় কানের নিচে কালি দিয়ে রাখতে হয়। দাদির সাথে থাকলে দিনে 10 বার নজর কাটানোর দোয়া পড়ে ফু দেয়। এই এতগুলো কাজের কারণ হলো মেয়েটির রূপ। ছোটবেলা থেকে অসুখ তার লেগেই থাকে। হাদিসে বলা আছে, বদনজর সত্য। এই বদনজর উটকে হাড়িতে নিয়ে যেতে পারে, তবে এর মানে এটা নয় যে কুসংস্কার মানতে হবে। তবে তার মা সব রকম পদ্ধতি প্রয়োগ করে মেয়ের ওপর। 12 বছর বয়স থেকে এই মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু হয়। তা নিয়েও তার বাবা মা ভীষণ রাগ করতেন। আবার ছেলেরা রাস্তাঘাটে মেয়েটাকে খুব টিচ করত। পরবর্তীতে আর এসব সইতে না পেরে মেয়েকে তার মামার কাছে অর্থাৎ আমেরিকাতেই পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কষ্টটা কমে খানিকটা, কারণ সেখানেও ফর্সা লাল ঠোঁটের মেয়ে আছে। তবে ওই যে ঘন কালো কেশ, চেহারার আলাদা কাটিং, নম্র গলার স্বর, ওইসব কিছুর জন্য সেখানে তার একটা অন্যরকম কদর ছিল। তবে সেখানে মেয়েটি এখনকার বখেটেরা যেমন ডিস্টার্ব করত, সেই ডিস্টার্বের শিকার হয়নি। মাঝে মাঝে তার মা এবং দাদির মধ্যে তাকে নিয়ে একটা লড়াই হয়। লড়াইয়ের বিষয়টা হলো, সে এত সুন্দর হয়েছে সব তাদের পুণ্যের ফল। মা বলে মা ভালো কাজ করেছে, দাদি বলে দাদি। দাদি সবসময় যুক্তিতে জিতে দেয়। দাদি জীবনে যত নামাজ কালাম পড়েছে তার ধারে কাছে তো তাদের মা যেতে পারেনি, এ বলে সব খোঁচা মারে। তারপর দাদি আরও বলেন, আমার দাদি বউয়া ছিল সুন্দরী, একবার চাইলে মন ভরত না, তাকায় থাকার মতন। আমগর মনিরা তার মতোই হয়েছে। তোর গোষ্ঠী তো কে আসছিল এমন সুন্দর? আমার পোলা তো কম সুন্দর না, তার বাচ্চা সব কয়টাই তো ধলা হয়েছে। তোর আমার তো রং ময়লা, তোমার বংশের সব এমন, আমগর কেউ আসেনি এরকম। শুধু আমার মোর্শেদের বাপ খোরশেদ একটু কম ধলা। তটিনীর মা নুসাইরা শ্যামবর্ণের, তাই বলে শাশুড়ি থেকে সবসময় তাকে এমন কথা শুনতে হয়। তবে তিনি এটা জানেন যে শাশুড়ি তাকে খুবই ভালোবাসেন। তবুও যখনই এমন করে বলেন, তখন সে কেঁদে কুটে ঘর ভাসিয়ে দেয়। অবশ্য তটিনীর দাদি সবসময় এমনটা বলেন না। তর্কে টিকতে না পারলেই দুর্বলতার টান মারে। চন্দ্রমল্লিকা আমেরিকা থেকে আসছে আজকে। এবার একটু দেরিতেই ফিরছে সে, কারণ পড়ালেখার পর্ব শেষ করে আসে। দেশে একেবারের জন্য ফিরছে কিনা সেটা এখনও নিশ্চিত নয় কেউ। তার আসার কথা ছিল আরও 1 মাস পরে। তবে আয়রার বিয়ে ঠিক হতে আরও আগেই চলে আসে। ঢাকায় আসতে তার রাত 8টা বেজে যাবে। মোর্শেদ আর আফজাল এয়ারপোর্টে গেছে তাকে রিসিভ করতে। তারা সেখান থেকে প্রথমে বাড়ি যাবে। দরকারি সব কিছু রেখে তারপর বিয়েবাড়ি আসবে, কারণ বিয়েবাড়ি সেফ থাকে না। তার অনেক দরকারি কাগজপত্র আছে, পাসপোর্ট ভিসা আছে, সব বাড়িতে আগে ঠিকমতো রেখে আসতে হবে। নোরাইসা বেগম বারবার ছেলেকে বলেছেন সেও সাথে যাবে। আফজাল স্পষ্ট বারণ করেছে। তা নিয়ে রাগ করে তিনি শাশুড়ির কাছে বসে ছেলের নামে বিচার দিচ্ছিলেন। তার শাশুড়ি শরীফা বেগমও তাল মিলিয়ে বলছেন, আফজালা নিজেরে কি মনে করে? এরে ধমকায় ওরে ধমকায়, ওষুধ আমার, আমার মনে চাইলে আমি খামো। তুই ডাক্তার তো কি মাথা কিনা ফেলাইছোস? আমার এই ঠুইসা ঠুইসা তুই এত সব গিলাস ক্যারে? তোর এত সমস্যা কে? আজ আসলে আমি আর তুই মিলা ওর কানের নিচে থাবড়ামো, ঠিক আছে? নুসাইরা বেগম চুপ করে গেলেন, আর কিছু বললেন না। শাশুড়ির ভাষ্যমতে ছেলেটারে থাবড়ানোর কিছুই দেখলেন না তিনি। তার আফজাল সবারই খেয়াল রাখে, দাদির একটু চাপে রাখে, কিন্তু তার নিজের ভালোর জন্যই। এর জন্য এত বড় ছেলের গায়ে হাত তোলবার মতো তিনি কিছু দেখলেন না। শরীফা বেগম থেমে নেই। তিনি এবার চলে গেলেন মোর্শেদের কথায়। মোর্শেদ বিয়ে শাদী করে না কেন, সেজন্য তাকেও গালমন্দ করছেন। নুরাইসা বেগম আস্তে করে বসা থেকে উঠে দ্রুত পায়ে চালিয়ে রুম থেকে বের হয়ে এলো। শরীফা বেগম তার চলে যাওয়ার পর ব্যস্ত হয়ে পড়লেন আয়রার দাদির সাথে অন্য কথা বলায়। এই মানুষটা একটু অন্যরকম, তার মুখের কথা কখন বদলে যায় টের পাওয়া মুশকিল। তটিনী সারা বাড়িতে ঘুরঘুর করছে। আয়রার ফপির মেয়েরা এসেছে। আয়রার তার জেঠাতো বোনও, চাচাতো বোনরা সবাই তাদেরকে সঙ্গ দিচ্ছে। আয়রা বলেছিল তাদের সাথে বসতে, তবে তটিনীর একটু সংকোচবোধ হচ্ছিল, কারণ আয়রার ফুফাতো বোনগুলোর ভাবসাপে মনে হচ্ছে তারা তটিনীর উপস্থিতি চাইছে না। আর সেও নিজের দাম কমে যাক এমন চায় না। সে সরে এসেছে। সারা বাড়িতে আলোকসজ্জা করা হয়েছে। আজকে মেহেন্দির অনুষ্ঠান করার কথা ছিল, তবে সেটা কালকেই করবে, কারণ এমনিতেই হলুদ একদিন পর, অর্থাৎ পরশুদিন হলুদ। মাঝখানে একদিন গ্যাপ রেখে তারা কি আর করবে? তাছাড়া এখনও অনেকেই আসেনি, তাই আজকে প্রোগ্রামটা কালকে নিয়ে গেছে। চারিদিকে নানান মানুষ আছে, তবে বাহিরের কেউ নয়।
তাদের বাড়ির মানুষ। আয়রাদের বাড়ির মানুষ মোট কথা আয়রার দাদার ও নানার গোষ্ঠী আছে, আর কেউ নেই। তটিনীকে দেখে তার ছোট ফুপু বলল, কি রে, একা একা হাঁটছি যে? ওদের সাথে গিয়ে কথা বল, আমি চা নাস্তা পাঠাচ্ছি। যা যা। না ফুপু, আমি একটু ডেকোরেশন দেখতে এসেছি। ও, দেখ তবে কেমন লাগছে বলিস। ভালোই তো লাগছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তুই থাক, কিছু দরকার হলে বলিস। ঠিক আছে। হুম। ফুপু, মা কোথায়? তোর মা দাদু সব আয়রার দাদুর রুমে, নিচতলায়। ও। ফুপু চলে যেতে তটিনী আবারও এদিক সেদিক হাঁটতে থাকে। একসময় নিচে নেমে আসে। ড্রয়িং রুমে তেমন কেউ নেই, সবাই কোনো না কোনো একটা রুমে বসে গল্প আড্ডায় ব্যস্ত। সদর দরজার সামনে লাইটিংয়ের কাজ চলছে। তটিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখনই দুজন স্টাফ দুইটা লাগেজ আর বেশ কিছু জিনিসপত্র নিয়ে ভেতরে ঢোকে। তাদের তাড়াহুড়োটা দেখে চোখে পড়ার মতো। তারা সিঁড়ি বেয়ে ওপর উঠতে আরও একজন ভেতরে প্রবেশ করলো। তাকে দেখে লাইটিং করা ছেলেপেলেরা সালাম দিল। তটিনী তখনও সিঁড়ির দিকে তাকিয়ে তাই আকস্মিক ওদের কাউকে সালাম দেওয়া সে পেছন ফিরে তাকায়। ভরাট গলায় একটা লোক ছেলেগুলোর সালামের জবাব দিল। তটিনী ঠায় দাঁড়িয়ে রইল। তার সামনে তাজিম দাঁড়িয়ে আছে। কত পরিবর্তন হয়েছে! তটিনী অপলক তাকিয়ে রইল। তাজিমের শারীরিক গঠনের উন্নতি হয়েছে, লম্বাতেও আগের তুলনায় বেশি লাগছে। স্কিন শেভে তটিনী তাজিমকে এই প্রথম দেখল। অসম্ভব সুন্দর লাগছে। সাদা শার্টের হাতা ফোল্ড করে রেখেছে, দেখেই মনে হচ্ছে তার সারাদিন বেশ পরিশ্রমে কেটেছে। চোখে মুখে ক্লান্তি রয়েছে। তাজিম ছেলেগুলোর সাথে কথা বলছিল কাজ আর কতদূর এইসব নিয়ে। তটিনীকে সেও খেয়াল করেনি। হঠাৎ করে সামনে তাকাতেই তার চোখ পড়ে তটিনীর দিকে। চোখে চোখ পড়ে ক্ষণিকের জন্য। তটিনী খুব দ্রুতই চোখ সরিয়ে নেয়। তার ধারণা তাজিম তাকে চিনবে না। তবে সে ভীষণ বোকা। যেখানে সে তাজিমকে চিনতে পেরেছে সেখানে তাজিম বুঝি তাকে চিনবে না? তটিনীকে বহু বছর পর সামনাসামনি দেখে তাজিমও বেশ অবাক হলো। সে জানতো তটিনী আসবে, তবে এভাবে হঠাৎ করে যে তার দেখা পাবে সে ভাবেনি। তাজিম আশেপাশে তাকিয়ে দেখল আর পরিচিত কেউ নেই, সব বহিরাগত লোক যারা কাজ করতে এসেছে। সে তটিনীকে বিস্মিত করে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? তটিনী ভেবেছে তাজিম তাকে চিনবেও না, আর যদি চিনেও থাকে হয়তো কখনো কথা বলবে না। কিন্তু এখানে যে ব্যাপারটা উল্টো। তাজিমের সাথে কথা বলতে বা তাজিমের কথা শুনতে তার কেমন যেন লাগছে। তাজিমের ভরাট পৌরশালী কণ্ঠস্বরটা তার হৃদয়ে কেমন শিহরণ তুলল। তাজিম আবারও বলল, এখানে একা কি করছো? দেখতে এসেছি। কাকে? কাউকে না। এখানে লাইটিংয়ের কাজ চলছে তাই দেখছি। যদিও এটা আহামরি দেখার কিছু না, তবে তোমার যেহেতু শখ হয়েছে দেখতে পারো, শিখে নিতেও পারো। ভবিষ্যৎ বলা তো জানা, কখন কি কাজে লেগে যেতে পারে। এই লোকটার স্বভাব আর ঠিক হলো না। এমন টন্ট মেরে কথা বলে কেন লোকটা? তটিনীর রাগ উঠে গেল। সে গুটি গুটি পায়ে সামনের দিকে অগ্রসর হলো। প্রথমে ভাবলো উপরে চলে যাবে, পরে ভাবলো না, সে তার মায়ের কাছে যাবে। তার বড় বোন তানিয়া আর আয়রার বোন আনিকা ওরা শপিংয়ে গেছে, তাই তাদের সাথেও যে একটু বসবে তাও হচ্ছে না। তার থেকে ভালো মায়ের কাছে বা দাদির কাছে বসে থাকবে। তটিনী সেদিকে হাঁটা ধরে। তখন তার পেছনে অন্য কারো অস্তিত্ব সে টের পায়। পেছন ফিরে দেখে তাজিম। সে অবাকই হলো, তাজিম তার পিছু নিচ্ছে কেন। সে আবারও হাঁটা ধরল এবং খেয়াল করলো তাজিমও তার পেছনেই আছে। এবার সে দাঁড়ায় তাজিমকে কিছু বলার জন্য, তবে তাজিম পাশ কাটিয়ে সোজা তার দাদির রুমে ঢুকে পড়ে। তটিনী হাঁ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে নিজেকে সামলে নিয়ে সে রুমে ঢুকে দেখে তাজিমকে তার দাদি অর্থাৎ আয়রা আর তাজিমের দাদি জড়িয়ে ধরে আছেন। তার চোখে পানি। নাতিকে বহুদিন পর তিনি দেখছেন তাই এমন করে কাঁদছেন। তটিনী ভেতরে ঢুকে দেখে তার মা নেই, তবে তার দাদি আর বড় ফুপু বসে আছেন বিছানায়। সে গিয়ে বড় ফুপির পাশে দাঁড়ায়। তাজিম একবার চোখ তুলে তটিনীর দিকে তাকালো। তাতেই তটিনী কেমন জমে গেল। সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে। তাজিম খুব সুন্দর করে তটিনীর দাদি ও ফুপুর সাথে কথা বলল। তারা ছেলেটির আচার ব্যবহারে বেশ সন্তুষ্ট। ছেলেটি ছোটবেলা থেকেই সবাইকে মান্য করে চলে। এই সে নানান প্রশংসা করা শুরু হলো তার। তটিনীর ভালো লাগলো না এইসব। এই লোক যে কেমন সেটা তার থেকে ভালো আর কেউ জানে না। রুম থেকে সে বের হয়ে এলো। তার আসা যাওয়াতে কারো কাছে কোনো ম্যাটার করলো না দেখে সে ভীষণ দুঃখ পায়। ধীরে ধীরে পা চালিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আর ভাবতে থাকে, তার মেজ আপু এলে সে আপুর সাথেই বসে থাকবে। কাউকে আপুর কাছে আসতে দিবে না। আপুকে বলবে যে এরা তাকে দেখেও না দেখার ভান করেছিল, সে কষ্ট পেয়েছে। তটিনী ছোট্ট বাচ্চাদের মতো অভিযোগ তৈরি করছিল।
তাজিমও যে আবার তার পেছন পেছন আসে সে খেয়াল করেনি। হঠাৎ ওপর থেকে বাচ্চা দুইটা দৌড়ে আসে। এমন ভাবে আসে যে আকস্মিক তাদের আগমনে ঘাবড়ে গিয়ে পা স্লিপ কেটে সে ঘুরে গিয়ে পড়ে যেতে নেয়। তবে পড়ল না। তাজিম তাকে তার শক্তিবাহ ডরে আবদ্ধ করে নিল পরম যত্নে। তাজিম স্পষ্ট অনুভব করতে পারছিল তটিনীর হার্টবিট বেড়ে গেছে, তীব্র গতিতেই হচ্ছে। ভয়ের চোটে টটিনি তার গলা ঝাপটে ধরল। এরকম দৃশ্য দেখে বাচ্চাগুলো হু হা হিহি করে হাসতে থাকে। আর ড্রয়িং রুমে উপস্থিত দুই তিনটা উঠতে বয়সী মেয়ে আর কাজের লোক হা করে তাকিয়ে থাকে। তটিনী একটু শান্ত হতে সরে এলো তাজিমের কাছ থেকে। তাজিম তাকে বলল, ঠিক আছো? হুম, আমার মনে হচ্ছে ঠিক নেই। দাঁড়াও, পানি নিয়ে আসি। পানি খেলে ভালো লাগবে। তাজিম পানি আনতে নিচে গেল। এই ফাঁকে তটিনী উপরে চলে এলো। তার চোখ মুখ লজ্জায় লাল হয়ে গেছে। একটু আগের পরিস্থিতি মনে করতেই তার হাত পা তখনকার থেকে আরো বেশি ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। এর মধ্যে সদর দরজা দিয়ে বাড়ির অন্যান্য পুরুষরা আর অতিথি পুরুষ যারা আছে সব ভেতরে ঢোকে। তাদের মধ্যে তটিনীর বাবার চাচারাও আছেন। ভাগ্যিস তাদের সামনে এমন কাণ্ড ঘটেনি। তাজিম পানি এনে দেখে তটিনী নেই। সে বেশ রেগে গেল। মেয়েটা এত অবাধ্য কেন? নিজের ভালো তো পাগলে বোঝে। এই মুহূর্তে একটু পানি খেলে তো তারই ভালো হতো। যত সব। তাজিম পানির বোতলটা নিয়ে নিজের রুমে চলে আসে। রুমে ঢোকার আগে আয়রার রুমের দিকে একবার দৃষ্টিপাত করে। তবে তটিনীকে এখান থেকে দেখা গেল না। আয়রার চাচাতো আর ফুফাতো বোনগুলোর আচার আচরণ একটু অদ্ভুত। তটিনীকে কেমন বিরক্তিকর নজরে দেখছে। আয়রা চাইলেও তটিনীর দিকে নজর রাখতে পারছে না। এই এত এত অবজ্ঞা, অবহেলার একাকিত্বটা তটিনী ঠিক সইতে পারছে না। সে আয়রার বারান্দায় দোলনায় বসে আছে আর একা একা বসেই নানান চিন্তা ভাবনা করছে ভবিষ্যৎ নিয়ে। এই এত চিন্তা ভাবনার মাঝে হুট করেই তার দুষ্ট মনে তাজিমকে নিয়েও চিন্তা এলো। অসভ্য লোকটা কি করছে জানতে ইচ্ছে করলো। নিজের কৌতূহলী মনের এই স্পর্ধা দেখে তটিনী নিজে অবাক না হয়ে পারল না। আশ্চর্য, তাজিমকে নিয়ে সে কি করে ভাবতে পারে? ধুর। ভাবনার মাঝে তটিনীর দৃষ্টি পড়ল বাড়ির গেটের দিকে। একটা গাড়ি ঢুকছে। গাড়িটা এক পলক দেখে সে চিনে ফেলল। বারান্দার রেলিং ধরে ঝরে নিচে তাকালো। গাড়ি থেকে মোর্শেদ আফজাল নামার পর চন্দ্রমল্লিকা নামে। তাকে দেখে খুশিতে চেঁচিয়ে উঠল সে, আপা! চন্দ্রমল্লিকার ডাক শুনে ওপরে তাকায়। বোনকে দেখে হেসে হাত নাড়ায়। তটিনার এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। দৌড়ে রুমে ঢুকতেই আয়রা প্রশ্ন করল, কি রে, দৌড়ে কোথায় যাচ্ছিস? তটিনী সময় নিয়ে যেন এমনভাবে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, মেজো আপা এসেছে। কি বলছিস? আয়রা যেন হুট করে চাচাতো ফুপাতো বোনগুলোকে ভুলে গেল। সেও তটিনীর পিছু পিছু রওনা হলো চন্দ্রমল্লিকাকে অভ্যর্থনা জানানোর জন্য। নিচে এসে তটিনী দেখল চন্দ্রমল্লিকাকে জড়িয়ে ধরে আছে তার মা। তা নিয়ে তাদের দাদি বেশ রেগে আছেন। তিনি আগে নাতনিকে জড়িয়ে ধরে খোঁজখবর নেবেন ভেবেছিলেন। ছেলের বইয়ের এই এত বড় কাজটা তিনি মেনে নিতে পারলেন না। অগত্যা অসহায় চন্দ্রমল্লিকাকে আর সবাইকে ভুলে দাদিকে নিয়ে ব্যস্ত হতে হলো। এছাড়াই তটিনী আর আয়রাকে নিজের লাগেজ দেখিয়ে দিতেই দুজনেই খুশি হয়ে গেল। বুঝতে পেরে যায় তারা যে রাতটা বেশ ভালো কাটবে। লাগেজটা নিয়ে আয়রা নিজের রুমে এলো না। তটিনীকে অবাক করে সে তাজিমের রুমের দরজায় কড়া নাড়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে তাজিম দরজা খোলে। ছেলেটা বোধহয় সবেমাত্রই গোসল সেরে বেরিয়েছে। কেন যেন তখন তাকে দেখতে তটিনীর খুব ভালো লাগছিল। কিন্তু এই এত ভালো লাগার হঠাৎ উদয় হওয়ার কারণ কি সে বুঝে পায় না। নিজের উপর খুবই বিরক্ত হয় সে। কি অদ্ভুত ব্যাপার! যে ছেলের জন্য সে এ বাড়িতে আসা বন্ধ করেছে, যার থেকে নিজেকে বছরের পর বছর লুকিয়ে রেখেছে, হঠাৎ আজ তার আশেপাশে থাকতে কত ভালো লাগছে। তাকে একবার দেখলে আবারও দেখতে ইচ্ছে করছে। এত বছরে জমিয়ে রাখা রাগ, ক্ষোভগুলো কোথাও যেন কর্পূরের উড়ে গেছে। মোট কথা, সব মিলিয়ে তটিনী নিজের কাছে খুবই লজ্জিত। তাই আয়রাকে ব্যস্ততা দেখিয়ে জলদি সেখান থেকে চলে এলো। পেছনে দুই ভাই বোন কি নিয়ে আলাপ চালিয়ে গেল তার সে জানতে পারল না। দাদির থেকে ২০ মিনিট সময় পর মুক্তি পেল চন্দ্রমল্লিকা। মা, ফুপু, বাবা, চাচাসহ বাকি সব ভাই বোনের সাথে কথা বলে ওপরে আস্তে আস্তে তার আরও কিছুক্ষণ সময় লেগে যায়। আয়রার সে চাচাতো ফুপাতো বোনগুলো চন্দ্রমল্লিকাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। আয়রার কাছে আর প্রথমের মতো ভাওনা পেয়ে তার রুম ছাড়ে। তবে যাওয়ার সময় আয়রার চাচাতো বোন নুহা নিজেদের মধ্যে বলছিল, বাহ, এত সুন্দর একটা মানুষ। তাদের ফুপাতো বোন রুষা সেটা শুনে ঠোঁট বাঁকা করে ব্যঙ্গ করে বলল, আরে ফুট, সব প্লাস্টিক। ইচ্ছে করে কথাটা যেন শুনিয়ে বলল।
আয়রা ভীষণ রেগে যায়। কিছু বলবে তার আগে চন্দ্রমল্লিকা তার হাত ধরে ফেলে, ইশারায় বোঝায় সবার সব কথা ধরতে নেই। এত এত ভালো মানুষের মধ্যে দুই তিনটা মন্দ মানুষের কথা নিয়ে ভাবার এত দরকার কি? ছোট ফুপু এসে সবাইকে চা সাথে আরো কিছু খাবার দিয়ে গেল। তটিনীর চা দেখে মনে পড়ল সন্ধ্যা থেকে এত খারাপ লাগার আরেকটা কারণ হলো চা না খাওয়া। সে ঝটফট চা হাতে নিল। এরপর তারা তিন বোন গল্পে মেতে উঠল। একটু পরে তানিয়ার আনিকাও এসে পড়ল। এরপরই কাজিনদের আড্ডাটা জমে উঠল। বহুদিন পর সবাই একসাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালো। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর পালা এলো যখন, তখন দেখা গেল আয়রার ফুফাতো বোনরা আয়রার সাথে ঘুমাতে চলে আসে। আয়রা তাদের মুখের ওপর মানা করতেও পারে না। এদিকে এখন তটিনী কোথায় ঘুমাবে সেই নিয়ে যত সমস্যা দেখা দিল। তটিনীর ঘুমানোর সমস্যাটা শেষ পর্যন্ত তাজিমের কানে গেল। তটিনী আর আয়রা তখন হলরুমে বসে আছে। তাজিম কখন এসে পাশে দাঁড়িয়েছে কেউই খেয়াল করেনি। ঘুমাতে যাচ্ছিস না কেন আয়রা? আয়রার তটিনী দুজনেই চমকে উঠল। তাজিমকে দেখে তটিনী সোজা বসে থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। ব্যাপারটায় তাজিমের একটু হাসি পায়। তটিনী স্পষ্ট দেখলেও তার ঠোঁটের কোণে আড়াল করতে চাওয়া হাসিটা। এই তো ভাইয়া যাচ্ছি। শুনলাম রুম নিয়ে কোনো সমস্যা হচ্ছে। হ্যাঁ, আসলে রুষারা বলছিল আমার রুমে ঘুমাবে। আর আমি আর তটিনী তো একসাথে ঘুমাবো বলে ঠিক করেছিলাম। সাফাদের রুম খালি নেই, ওরা সেখানে শোবে না। ও, বাড়িতেও কি আর রুম খালি নেই? আয়রা মাথা দোলায়। না, খালি নেই আর। তাজিম এক পলক তটিনীর দিকে তাকালো। মেয়েটা যে খুবই বিরক্ত আর অস্বস্তি বোধ করছে তা সে ভালো করেই বুঝতে পারছে। আচ্ছা, ওরা যেহেতু তোর রুমে ঘুমাবে, তবে ওরা সেখানে ঘুমাক। তুই ওকে নিয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়। ও মা, তবে তুমি কোথায় শুবে? তাজিম নিজের ফোনের স্ক্রিনে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, আমি চন্দ্রদের বাসায় যাচ্ছি। আয়রা যেন কথাটা শুনে বেশ অবাক হলো। উৎকণ্ঠা নিয়ে বলল, চন্দ্র ভাইয়াদের বাসায় যাবে মানে কি? তুমি তো ভাইয়া না থাকলে সেই বাসায় যাও না। চন্দ্র দুপুরে এসেছে, বাড়িতেই আছে। আচ্ছা আমি যাচ্ছি, তোরা আমার রুমে যা। কাউকে কিছু বলার দরকার নেই। গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়। মাকে বলে রেখেছি কেউ ডিস্টার্ব করবে না। তাজিম চলে যেতেই তটিনীর হুট করে কেমন খালি খালি অনুভব করছিল। বারবার মনে হচ্ছিল কি যেন একটা নেই। আবার একটা নতুন ভালো লাগায় কেন যেন মন ছেয়ে গেল। তাজিমের রুমটা বেশ বড়, গোছানো আর পরিপাটি। ছেলেদের রুমে তো সুন্দর হয় তটিনী বোধহয় জানতো না। আফজাল আর মোর্শেদ খুব অগোছালো ধরনের। আফজাল যদিও কম, মোর্শেদ যেন একটু বেশি অগোছালো। ভাইদের অগোছালো স্বভাব দেখে তটিনী ভেবেই বসেছিল সব ছেলেই এমন। আসলে তা নয়। কিছু ছেলে বোধহয় ঘর গুছিয়ে রাখতে জানে। বিছানায় যখন গা এলিয়ে দিল, তখন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল তার। এই বালিশ আর বিছানা সব কিছুতেই তো তাজিমের ছোঁয়া আছে। উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে দূর করার জন্য চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে লাভ হলো না। সেখানেও তাজিমের প্রতিছবি ভেসে উঠল। তড়িৎ গতিতে চোখ মেলে সে মনে মনে আওড়ায়, ধুর, তটিনীর মাথাটা সেই সকাল থেকে হালকা ধরে আছে। গতরাতে হাবিজাবি চিন্তা ভাবনা করে ঠিকমতো ঘুমায়নি মেয়েটি। শেষ রাতে যাও চোখ লেগে এসেছিল ৫টা বাজতেই আবার ফুপুর ডাকাডাকিতে উঠতে হলো। সবাই মিলে একসাথে নামাজ আদায় করে আবারও যখন একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সে, তখন আয়রার তাকে ঘুমাতে দেয়নি। ভালো সুযোগ পেয়ে তারা দুজন আনিকা, তানিয়ার চন্দ্রমল্লিকা সহ বসে চন্দ্রমল্লিকার আনা লাগেজটা খুলল। তারপর যার যার জন্য আনা উপহার সামগ্রী যা যা ছিল সব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিল। এরপর আড্ডায় ব্যস্ত হয়ে তো আর ঘুমানোই হয়নি। তাই এখন তার মাথাটা ব্যথায় টনটন করছে। ছোট ফুপু করা লিকারের এক কাপ চা দিয়ে গেছেন কিছুক্ষণ আগে। তটিনী একটু একটু করে সেই কাপে চুমুক দিচ্ছে আর বাহিরের লনের দিকে তাকিয়ে আছে। চা শেষ করে উঠবে যখন তখন দেখল মেন গেট দিয়ে তাজিম প্রবেশ করছে। তাকে দেখে তটিনী নড়ল না। অপলক তাকিয়ে থাকে তাজিমের দিকে। তাজিমও তখনই চোখ তুলে তার দিকে তাকালো। অমনি ধরা পড়া চোরের মতো তটিনী সেখান থেকে সরে পড়ল। সেখান থেকে সময় মতো সরে এলেও মাথা থেকে তার তাজিম ভূত যাচ্ছিল না। এক সকাল পুরোটা তাজিমের খেয়ালে কাটালো। আর আশ্চর্যজনকভাবে এর মধ্যে একটিবারও তার মাথা ব্যথা অনুভব হলো না। বরং একটু ভয়ই তারই সাথে অদ্ভুত অন্যরকম মিষ্টি একটা অনুভূতিময় চিন্তায় মত্ত ছিল। তার মনে মনে এমন ভাবনা আসছিল যা সে কখনোই ভাবতে চায়নি, কিংবা সেসব চাওয়ার মতোই ছিল না। অথচ আজ কোন অলক্ষ্যে যে সে এসব ভেবে যাচ্ছে।
সে তার এসব চিন্তা ভাবনা আর অনুভূতির কথা মরে গেলেও কাউকে বলতে পারবে না। ভাগ্যিস কেউ কারো মন পড়তে পারে না, নয়তো তটিনীর কি হতো। দুপুরের দিকে আয়োজন জমে উঠল। একে একে অনেক অতিথি আসতে লাগলো। এর মধ্যে বেশিরভাগই তটিনী চেনে না। খাওয়া দাওয়া শেষ হতেই সবাই যে যার মতো ছোটাছুটি শুরু করে দেয়। কে কার আগে তৈরি হবে এমন একটা প্রতিযোগিতা লেগে যায়। সেই সকলের সাথে তটিনী তাল মিলিয়ে চলতে পারল না। সন্ধ্যার একটু পরে যখন সবাই জাঁকজমক পোশাক পরিধান করে সুন্দর করে সেজে তৈরি, অনুষ্ঠানও শুরু হবে, এমন সময় সে তৈরি হতে গেল। মেহেন্দি উপলক্ষে মেয়েরা সবাই লেহেঙ্গা পরবে। সবার মতো সেই লাল আর সবুজ মিশ্রণের লেহেঙ্গাটা তটিনী যখন পরে আয়নার সামনে দাঁড়ালো, তখন তার নিজেরই কেমন লজ্জা লাগছিল। বারবার মাথায় ওই একজনে এসে তাকে লজ্জায় ফেলছিল। একসময় লজ্জা শরমকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে সে দৃঢ় প্রতিজ্ঞা করল, আর এসব উল্টাপাল্টা ভাববে না। মানুষটা থেকে 10 হাত দূরে থাকতে হবে কম করে হলেও। ভুলে গেলে চলবে না সে শত্রু। রুম থেকে বের হতে তটিনের প্রতিজ্ঞাটা নড়ে গেল। আগের মতো দুরু দুরু বুক কাঁপা, হঠাৎ দেখা হলে কেমন লজ্জার অস্বস্তিতে পড়তে হয় এ ভেবে অস্থিরতা শুরু হয়ে গেল তার। বোনদের সাথে তাই দল ভেদে ডালা দিয়ে ছাদে গেল না। সবাই যখন উপরে উঠল, নিচে যখন টুকটাক দুই একজন ঘুরছিল, তখন সে ধীর পায়ে সিঁড়ির কাছে এগিয়ে গেল। ভারী লেহেঙ্গাটা একটু উপরে তুলে ধরে সিঁড়িতে এক পা ফেলতেই পেছন থেকে সেই ভারী গলার স্বরটা শুনতে পায়, সাহায্য লাগবে। আকস্মিক চিরচেনা গলার স্বরটা শুনতে পেয়ে চমকে উঠল তটিনী। চট করে পেছনে ঘুরতে নিলেই পা পিছলে পড়তে নেয়, অমনি পেছনের মানুষটা তাকে আগলে নেয়। তটিনীর ধাতস্থ হয়ে দ্রুত সরে আসে মানুষটার কাছ থেকে। দ্রুত মাথা নেড়ে বলে, না লাগবে না। তাজিম আর কিছু বলল না, তবে দাঁড়িয়ে রইল আগের মতো। তটিনীও ওপরে আর উঠল না। তাজিমকে ওপরে ওঠার জায়গা করে দিয়ে কিছুটা সরে দাঁড়ালো। তারপরে যখন তাজিম গেল না, তখন তটিনী তার দিকে সরাসরি তাকালো। কি হলো, যাচ্ছে না যে? তাজিম যেন কৌতুক করে বলল, কোথায় যাব? কিছুটা বিরক্ত হয়ে তটিনী জবাব দিল, কোথায় আবার? ছাদে যাওয়ার কথা বলছি। ও ছাদে যাব তো, তুমি আগে যাও, আমি পেছনে আসছি। তোমার যা অভ্যাস, বলা তো যায় না। দুই সিঁড়ি গেলে আবারও না পা ফসকায়। আমি আগে চলে গেলে তখন ধরবে কে? তটিনী কথাগুলো শুনে হতাশ চোখে তাকিয়ে রইল তাজিমের দিকে। না, বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। লোকটা সে আগের মতোই রয়ে গেছে। সুযোগ পেলে তাকে কথা শোনাতে ছাড়ে না। এখন আবার বুচি না ডেকে বসে এই ভেবেই সে পা বাড়ালো। প্রতি সিঁড়িতে খুব সাবধানে পা ফেলে সে ছাদে উঠল। আর সেই পুরোটা সময় একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। পেছনে দাঁড়িয়ে থাকা তাজিমের অস্বস্তি এত কাছ থেকে অনুভব করছিল সে, যে তার বাদবাকি সবকিছু ভুলেই বসেছিল। কড়া পুরুষালী পারফিউমের ঘ্রাণটাও তাকে আরও বেশি বেসামাল করে দিচ্ছিল। তটিনীর হুট করে আফসোস হচ্ছিল নিজের জন্য নয়, তাজিমের জন্য। একটা এত সুন্দর, বলতে গেলে অনেক বেশি সুদর্শন যুবকটা এত বিশ্রী ভাষার অধিকারী কেন? হ্যাঁ, তটিনীর কাছে তার ভাষা বিশ্রী লাগে, খুব খুব খুব। মেহেন্দি অনুষ্ঠানটা বেশ জমজমাট ছিল। সবাই বেশ হৈহুল্লোড় করছিল। বড় ছোট সবাই পুরো অনুষ্ঠানটা উপভোগ করছিল খুব করে। আর তটিনী তাদের এই আনন্দ উল্লাস দেখে দুঃখী মুখ করে বসে থাকল। তার একটা সময় বুক ভাঙা কান্না আসছিল, কিন্তু কাঁদল না। তার নিজের উপর রাগ হচ্ছিল বারবার। একটা অভদ্র লোককে নিয়ে এত ভাবার কি দরকার তার? কেন সে এত বেশি ভাবছে তাকে নিয়ে? তার চিন্তা ভাবনা, মন মানসিকতা এমন কেন? দুদিন আগেও যার জন্য সে ফুপুর বাড়িতে আসতো না, সে তাদের বাড়িতে গেলে লুকিয়ে থাকতো। বড় কথা, যাকে সে অনেক অনেক বেশি ঘৃণা করত, তাকে নিয়ে কেন এত সব ভাবছে সে? হাত পা কেন ঠান্ডা হয় তার কথা ভাবলে? কেন তার কাছাকাছি গেলে বুক কাঁপে? কেন তাকে নিয়ে ভাবতে ভালো লাগে? নাচ গান এসবের মাঝপথেই তটিনী ছাদ ছাড়ল। তার এসব আনন্দ সইছে না, ভালো লাগছে না কিছু। নিচে সে আয়রা রুমের দিকে এগিয়ে যাওয়ার সময় তটিনীকে টিনি বলে ডেকে উঠল একজন। সে একজনকে চিনতে তটিনীর অসুবিধা হলো না। টিনি তো একজনই ডাকে তাকে, মোর্শেদ ভাই। পেছন ফিরে দেখলেও মোর্শেদই দাঁড়িয়ে আছে। তবে সাথে আরও একজন মানুষও আছে, যে মানুষটার জন্য বর্তমানে তটিনীর অন্তরে শান্তি নেই। তাকে দেখে তটিনী আবার ঘুরে দাঁড়ালো। পেছন থেকে মোর্শেদ এবার জোরে ডাকলো আগের তুলনায়, টিনি, আমি ডাকছি তো তোকে। তটিনী পুনরায় পেছনে তাকালো। মোর্শেদ ভাই রেগে যাচ্ছেন বোধ হয়। এই মানুষটা শান্ত থাকলেই ভালো, রাগানো ঠিক হবে না। তাই সে আর অন্যদিকে না গিয়ে বরং মোর্শেদের কাছে এগিয়ে এসে বলল, বলো ভাইয়া, তুই ব্যস্ত? না, বেশ বেশ, তবে এক কাজ কর, জিমের সাথে একটু যা তো। তটিনী আকাশ থেকে পড়ল বোধ হয় এই কথা শুনে। ভ্রু কুচকে বলল,
কার সাথে? কোথায় যাব? আহা, তাজিমের সাথে যা। ছেলেটা একা হাতে কত কাজ করবে বল। আমার একটা কাজ থাকায় যেতে পারছি না। তুই একটু যা না। কিন্তু কেন? দাদির পেটে ব্যথা উঠেছে। এখন তার ওষুধ আনতে বাড়ি যেতে হবে। তো অন্য কাউকে বলো। অন্য আর কে যাবে? যাকে বলেছি সে বলেছে ব্যস্ত আছে। তুই তো ব্যস্ত নেই। তুই যা না। তাজিম যাবে তো সাথে। এখানে আশেপাশে পাওয়া যাবে না ওষুধটা? দাদি বারবার বলছে সে তার ওষুধগুলোই খাবে। আশপাশ থেকে কিনে আনতে পারলে তো হতোই। সে আরও বলেছে বাড়িতে তার একটা কি কাপড় আছে সেটাও আনতে। তুই যা জিজ্ঞেস করে নে কোনটা, তারপর গিয়ে নিয়ে আয়। কিন্তু আমি কেন? যা না, তাজিমের সাথে যা। তাজিমকে চোখ বন্ধ করে ভরসা করতে পারিস? তটিনী মোর্শেদের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ বন্ধ করে ভরসা করতে পারবে কিনা সে জানে না। তবে এখন চোখ বন্ধ করলে সে ওই তাজিমকেই দেখতে পায়। তটিনী তাজিমের দিকে তাকালো। তাজিমও এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল। সে তাকাতেই চোখে চোখ পড়ল, আর অমনি লজ্জায় মুখ অবনত হলো তার। বাহিরে বের হতে তটিনীর মনটা ভালো হয়ে গেল। আশেপাশে তেমন কেউ নেই। কি নিরিবিলি সবটা। এই এত সুন্দর আলোকসজ্জা, রঙিন কাপড়, বাহারি রঙের ফুলে সাজানো গার্ডেনে হাঁটতে অসম্ভব ভালো লাগছে তার। ভাবে দুটো ছবি তুললে মন্দ হয় না, কিন্তু ছবিটা তুলে দেবে কে? পাশে হাঁটতে থাকা তাজিমের দিকে এক পলক তাকিয়ে সে চোখ সরিয়ে নেয়। ওহো, তাজিমকে বলা যাবে না, মোটেও না। তাজিমকে না বললেও তাজিম বোধহয় বুঝতে পারে। তটিনীর সুন্দর মুখটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ছবি তুলবে তটিনী? আহা, এমন মিষ্টি মধুর করে আগে কি তার নামটি ডেকেছিল? তটিনীর মনে হলো এই ডেকে ডেকে হলেও মানুষটা তার মন জয় করে নিতে পারবে। তটিনীর এটাও মনে হলো আগে তাকে বুঝি ডেকে তাজিমই ভালো করেছে, নয়তো সেই অল্প বয়সে আরো কঠিন অসুখ হতো তার। আচ্ছা, তখনকার অসুখটা এখন হচ্ছে না তো? না না, চায় না তার এই অসুখ। সে সুখ কাতরে, তার শুধু সুখই লাগবে। তাই হয়তো এত মধুর আহ্বান উপেক্ষা করতে পারল সে। তাজিমকে পড়ানা করেই গটগট পায়ে গেটের সামনে অগ্রসর হলো। তাজিম তাতে একটু দুঃখ পেল না, যেন সে জানতো এমনই হবে। আর তটিনী না বললেও চুপচাপ পকেট থেকে ফোনটা বের করে পেছন থেকে হেঁটে চলা তটিনীর 2-3টা ছবি তুলে নিতে কিন্তু সে ভুলল না। গাড়ির কাছে এসে তটিনী দেখল ভেতরে ড্রাইভার বসা আছে। ওপরে ওপরে তা নিয়ে খুশি হলেও ভেতরে ভেতরে তার বারবার মনে হচ্ছিল যদি সে আর তাজিম একা থাকতো তবেই ভালো হতো। নিজের এই ভেতরে এই দুষ্টু চাওকে, তাই সে শাসিয়ে উঠল। আস্ত এক বেহায়া মন বলে ভর্ৎসনা করল। তাজিম এগিয়ে এসে পেছনের দরজাটা খুলে দিল যখন, তখন তার এই ভালো মানুষ সেজে থাকা আর হলো না। মনটা গলতে থাকে তার অবিরত। লজ্জায় তার মাথা নত হয়। ছি ছি, শেষমিশ কেনার শত্রুকে মন দিতে হলো। এর থেকে আর লজ্জাজনক কিছু আছে? তটিনী মনে মনে ঠিক করে ফেলল বাড়ি গিয়ে সে আর ফিরবে না। তোমাদের বাড়ি গিয়ে থাকবে দরকার পড়লে, তবুও আসবে না। সেই পুরুষটির ধারে কাছেও আর আসবে না। অপ্রিয় মানুষটাকে ভালোবেসে মোটেও নিজেকে কলঙ্কিত করবে না। সিটে হেলান দিয়ে বসে চোখ বুজে ফেলতে সে অনুভব করল পাশে আরেকজন এসে বসেছে। চমকে উঠে চোখ মেলে পাশে তাজিমকে দেখে আরেক দফা চমকায় সে। হড়বড়িয়ে বলে ওঠে, আপনি এখানে কেন? সামনের ড্রাইভারের পাশে গিয়ে বসুন। তাজিম সে কথা আর ধার ধারে না, বরং হাত পা ছড়িয়ে আরাম করে বসে। তটিনীর রাগ হয়, গম্ভীর মুখে বলে, আপনাকে কিছু বলেছি, শুনেছি, তাহলে এখন এখানে বসে আছেন কেন? তাজিম একটু নড়ে চড়ে বসল। খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, লিসেন, আজ সারাদিন আমার অনেক ধকল গেছে। আই অ্যাম টায়ার্ড নাও। পেছনে হাত পা ছড়িয়ে আরাম করে বসবো এখন, বিকজ আই রিয়েলি নিড রেস্ট। বেশ, তবে আমি সামনে বসছি। ইয়া, শিওর ইউ ক্যান, বাট আতিক মানবে না। কী রে আতিক, পাশে মেয়ে মানুষ বসলে তোর সমস্যা নেই তো? আতিক দ্রুত মাথা নেড়ে বলল, আছে ভাই, সমস্যা আছে। তাজিম মুখ দিয়ে একটা আফসোসের সুর বের করে বলল, ইস, বেচারাটা পাশে মেয়ে মানুষ নিয়ে বসতে পারে না। তটিনী, তোমাকে বোধ হয় আমারই রাখতে হবে। তটিনী উত্তর করল না, আগের মতো চোখ বন্ধ করে একদম চুপ করে গেল। এই এতটা পথে একবারও চোখ মিলে পাশে থাকা তাজিমকে তাকিয়ে দেখল না, কোনো কথাও বলল না, শুধু সবটা অনুভব করে গেল। পাশে থাকা অপছন্দের মানুষটা প্রাণ ভরে অনুভব করল। বাড়ি এসে প্রয়োজনীয় সব কিছু নিয়ে তাজিমের হাতে তুলে দিয়ে সে বিনয়ের সাথে বলল, সব দেওয়া আছে এই ব্যাগে, নিয়ে যেতে পারেন। তাজিম ভ্রুকুচকে বলল, অর্থাৎ আমি আর যাচ্ছি না, তাই? কেন? সেটা বলার প্রয়োজন বোধ করছি না। আচ্ছা ঠিক আছে। তাজিম কোনো কথা না বাড়িয়ে ব্যাগ নিয়ে চলে গেল। তটিনী অবাক হয়ে চৌকাঠে দাঁড়িয়ে রইল। আশ্চর্য, মানুষটার কাছে তার যাওয়া না যাওয়া নিয়ে কোনো ভাবান্তর হলো না।
অথচ সে কিনা তাকে নিয়ে আনমনে কত কিছু ভেবে চলেছে। ভাঙা মন নিয়ে দরজাটা যখন বন্ধ করলো তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই তাজিমের হাস্যোজ্জ্বল মুখটা দেখা গেল। তটিনী কিছু বলবে তার আগে সে বলে উঠল, ব্যাগে সব তো দেওয়া নেই। তটিনী অবাক হয়ে বলল, সব দেওয়া নেই মানে? সবই তো দেওয়া হয়েছে। ভালো করে দেখেছেন তো? দেখেছি, কিন্তু কিছু মিসিং। আরও কিছু আমার সাথে করে নিয়ে যাওয়ার কথা। আর কি? তাজিম চমৎকার হেসে বলল, তুমি ছাড়া আর কি? ভালোবাসা আর ভালো লাগে এই দুটো আসলে কি? আচ্ছা, কোনটা বেশি সুন্দর এবং বেশি অর্থ বহন করে? ভালোবাসা? এই ভালোবাসা কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে বহুজনের কাছে বহু উত্তর পাওয়া যাবে। কিন্তু তটিনী চাইছে নিজের কাছ থেকে এই ভালোবাসার সংজ্ঞা বের করতে। নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সে ভালোবাসা চিনতে চায়, অথচ কোনোভাবেই বুঝে উঠতে পারছে না আদৌ কি সে ভালোবাসে কাউকে। যদি ভালোবেসে থাকে তবে তো তার জানার কথা। যেহেতু জানে না তাই সে ভালোবাসে না তাজিমকে। আর তার তাজিমকে ভালোবাসতে হবে কেন? তাজিম কখনোই তটিনীর স্বপ্নপুরুষ হতেই পারে না। দুদিন একটু বড় ভালো কথা বলেছে বলে তো আর সে সত্যিই ভালো হয়ে যায়নি। ছাদ থেকে গান বাজনার আওয়াজ ভেসে আসছে। তটিনীর ইচ্ছে করছে ছাদে গিয়ে সাউন্ড বক্সটা ভেঙে আসতে, কিন্তু সব ইচ্ছে তো পূরণ হয় না। গা থেকে ভারী শ্বাস পোশাক ছেড়ে তটিনী সুতির সালোয়ার কামিজ পরে নিল। মাথা আবার ধরে আসে। উফ, কোথায় গেলে যে একটু শান্তি পাওয়া যায়। দরজায় নখ হচ্ছে। চন্দ্রমল্লিকার গলা শোনা যাচ্ছে। তটিনী উঠে গিয়ে দরজাটা খুলে দিলে চন্দ্রমল্লিকা তাকে দেখে চোখ কপালে তুলে বলল, এ কি, তোর এই অবস্থা কেন? শ্বাস তুললি কেন? ড্রেসও চেঞ্জ করে ফেলেছিস। এই, তোকে না বললাম সবাই একসাথে ছবি তুলব? এখন একটাও ছবি তুলতে পারলাম না। তুই সব সাজগোজ নষ্ট করে বসে আছিস। এমন বেরসিক কেন তুই? তটিনী বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, মাথা ব্যথা করছে খুব। সে কি, মাইগ্রেনের ব্যথাটা? তেমনই মনে হয়। ওষুধ খেয়েছিস? না। আশ্চর্য, মাথা ব্যথা করছে আর তুই ওষুধ না খেয়ে বসে আছিস। খাবার খাসনি বোধ হয়। দাঁড়া, আমি খাবার নিয়ে আসি। খালি পেটে ওষুধ খাওয়া ঠিক নয়। চন্দ্রমল্লিকা চলে যেতেই তটিনীর চোখ বুঝল। তখন কি নাছরবান্দা হয়ে না ছিল তাজিম? এক প্রকার জোর করে এনেছে তাকে। এক মুহূর্তের জন্য কত বড় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছিল সে। থাক, তটিনী আর সেসব ভাবতে চায় না। তার ভীষণ কষ্ট হচ্ছে। এত বাজে অনুভূতি হচ্ছে কেন তার? তাজিম তার অপছন্দের মানুষ, হুট করে পছন্দের হয়ে গেল কেন? এক অন্যরকম অপরাধবোধ থেকে তটিনীর চোখ ভিজে আসে। নিজেকে নিজে তিরস্কার করে। তার মনে হতে থাকে সে এই ভুবনের সবচেয়ে বাজে মেয়েটা। তাজিমকে ভালোবাসতে চায় সে। এর থেকে বড় অপরাধ তার কি আছে? পুরনো বন্ধুদের সাথে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল তাজিম। তখনই সেখানে উপস্থিত হয় তার ফুফাতো বোনের ননদ মৈথি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত আছে। হতদরিদ্রদের অন্য কাজে সাহায্য করে। সমাজসেবা তার পেশা হয়ে উঠেছে বলে তাকে সমাজসেবক বললে ভুল হবে না। মেয়েটি গত 2 বছর থেকে তাজিমকে পছন্দ করে। পারিবারিকভাবে তাদের দুজনের বিয়ের আলোচনা চলছে। আয়ডার বিয়ের পর হয়তো তাজিমের বিয়েও হবে। তাজিমের মা পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করেছেন আরও আগেই। মৈথিকে তার খুব পছন্দ, তাই হয়তো ছেলের মত নেওয়ার কথাও ভাবছেন না। তাছাড়া এত সুন্দর, শিক্ষিতা, কর্মঠ মেয়েকে তাজিমও নিশ্চয়ই অপছন্দ করবে না। তাই তিনি নিশ্চিন্তায় আছেন। এদিকে তাজিম তার মায়ের হাবভাব বুঝতে পেরে বেশ কয়েকবার তাকে নিজের কর্ম ব্যস্ততা দেখিয়ে এসব আলোচনা বন্ধ করতে বলেছে। তার মা তাই ছেলের সামনে এসব নিয়ে কথা না তুলেও পেছনে ঠিকই মৈথিকে ছেলের বউ করে ঘরে তোলার ব্যবস্থা করছে। আপনাকে তো দেখা যায় না আজকাল, খুব বেশি ব্যস্ত? তাজিম মৈথির কথা শুনে হাসল। সেই হাসি মুগ্ধ চোখে তাকিয়ে দেখল মৈথি। ছেলেটা এত সুন্দর। এই এত সুন্দর ছেলেটা কবে তার হবে? একান্তই তার। কখন এসেছো? মৈথির উদ্দেশ্যে তাজিম বলল, আরও আগে। আপনি তখন ছিলেন না। বাইরে কোথাও গিয়েছিলেন নাকি? তাজিমের হঠাৎই তটিনীর কথা মনে পড়ে। মেয়েটা কি রাগ করে ফেলল খুব? এই মেয়েটাও না, এত রাগ যে তার সব তাজিমের সাথেই করতে হয়। আশেপাশে তো কোথাও নেই। আসেনি ছাদে? কোথায় হারালেন? তাজিম সৌজন্যের হাসি হেসে বলল, কোথাও না। তুমি খেয়েছো? ডাকছে বোধ হয় খাবার খাওয়ার জন্য। না খেলে চলো, একসাথে খেতে বসলে যাব। আচ্ছা চলো। ভোররাতে তটিনীর ঘুম ভাঙলে ওয়াশরুমে আসে সে। পুনরায় বিছানায় শুয়ে পড়তেই দরজার বাইরে ফিসফিস করে কারো কথা বলার শব্দ শুনতে পেল। কান খাড়া করতেই বুঝতে পারে একজন পুরুষ আর একজন নারী কথা বলছে।
নারী কণ্ঠটা না চিনলেও সে পুরুষ গলাটা চিনতে পারে। তাজিম এত রাতে কার সাথে কথা বলছে? কৌতূহল জাগে তটিনীর মনে। পাশে ঘুমিয়ে থাকা চন্দ্রমল্লিকাকে এক পলক পরক্ষণে নিয়ে সে বিছানা ছাড়ে। গুটি গুটি পায়ে এগিয়ে যায় দরজার কাছে। শুনতে পায় মেয়েটা বলছে, বিয়েটাই ডিসেম্বরে হচ্ছে, তবে নট শিওর। তবে মা তো পারে না এখনই তোমাকে ছেলের বউ করে আনে। নারী কণ্ঠের প্রাণোচ্ছল হাসির শব্দ হলো। মন ভরে হাসে মেয়েটা। তটিনীর হুট করেই মনটা খারাপ হয়ে গেল। বিশ্রী এক অনুভূতি হতে লাগলো তার। মেয়েটিকে তা জানার জন্য মনটা আঁকুপাকু করতে লাগলো তার। হিল জুতোর ঠক ঠক শব্দ শুনে সে বুঝতে পারল তারা প্রস্থান করছে। কেমনি করে আলতোভাবে দরজাটা খুলে সে সামনে তাকালো। একটা মেয়ে হেঁটে যাচ্ছে। তবে তাজিম নেই পাশে। সে কোথায় গেল? কি ব্যাপার, ঘুমাওনি? তটিনী কেঁপে উঠল। পেছন ফিরে দেখল দেয়ালে হেলান দিয়ে তাজিম দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা তার অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয়। এখনো পাঞ্জাবি ছাড়েনি গা থেকে, শুধু হাতাটা গুটিয়ে রেখেছে। তাতে নিঃসন্দেহে তাকে সুদর্শনী লাগছে। তটিনী যে তাকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করছে তা তাজিম বুঝতে পারে। বুঝতে পেরে ঠোঁট টিপে হাসে। চোখের ইশারায় কিছু বলে তটিনীকে। তটিনী লজ্জা পায় তাতে। আরও একবারও তাজিমের দিকে না তাকিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ভেতর এলে রুমে থাকা আয়নায় চোখ পড়ে তার। সেদিকে তাকিয়ে কিছু সময় সে কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। অতপর বিছানায় বালিশের দিকে তাকায়। দোপাট্টা নামক বস্তুটা অবহেলায় তার নিচে পড়ে আছে। আজ সকালে তটিনীর একটু দেরি করেই ঘুম ভাঙে। ঘুম ভাঙতে সে ভীষণ অবাক হয়। তার বিছানায় একটা রূপবতী মেয়ে বসে আছে। তটিনীকে জাগতে দেখে হাসল। কি ব্যাপার, বিয়ে বাড়িতে কেউ এতক্ষণ ঘুমায়? অপরিচিতা মেয়েটির এমন কথা তটিনীর হজম হলো না। বলা চলে কিছুটা বিরক্ত হয় সে। মেয়েটি নিজের মতোই বলতে লাগলো, আমি মৈথি, আয়রার ভাবি। তটিনী চমকে উঠল। আয়রার ভাবি মানে? রোহান তো সবে টেনে পড়ে। এই বয়সে এত বড় মেয়েকে সে বিয়ে করলো কখন? কি আবোল তাবোল বলছে মেয়েটা। মৈথি হেসে উঠল তটিনীর ভাবক মুখ দেখে। বলল, তুমি পিচ্ছি রোহানের কথা ভাবছো? আরে ধুর, ও তো আমার ছোট দেবর। আমি ওর বড় ভাইয়ের কথা বলছি। তাজিমকে চেনো? ওর বউ। তটিনী পাথরের মতো জমে গেল। তাজিম বিবাহিত? কই, সে তো জানে না। অবশ্যই এতগুলো বছর কোনো যোগাযোগ ছিল না। তাছাড়া বিয়ের বয়স তাজিমের আরও আগেই হয়েছে। তটিনী আর ভাবতে পারছে না। মাথা ধরছে তার। আচ্ছা, মেয়েটা মস্করা করছে না তো? মৈথাপু দুষ্টুমি করছে রে। ওদের বিয়েটা এখনো হয়নি। আমার জন্য আটকে আছে। আমারটা শেষ হতে ওদেরটাও হবে। আয়রার কথা শুনে তটিনীর মনে আরও বেশি দুঃখ জাগে। মৈথি মেয়েটা খিলখিল করে হাসছে। তটিনী বুঝতে পারছে না এত খারাপ লাগছে কেন তার। এটা কেমন অদ্ভুত না? নিজেকে আড়াল করতে সে বলে উঠল, ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, জলদি যা। তুই একটু লেট সব কিছুতে। তটিনী হাসল। ভেতর থেকেও কেউ একজন বলে উঠল, আসলে তুই লেট রে তটিনী। তুই একজনের জীবনে প্রবেশ করতে খুব দেরি করে ফেলেছিস। আজ আয়রার হলুদ অনুষ্ঠান। বাড়িতে আয়োজন এবং অতিথি দুটোর পরিমাণই বেড়েছে। সবার সকালে নাস্তা খাওয়া হলে তটিনীর বাকি ছিল। একা টেবিলে বসে খেতে তার ইচ্ছে করছিল না। চন্দ্রমল্লিকা তাই তাকে ডেকে নিয়ে হলরুমের সাথে লাগানো খোলা বারান্দায় নিয়ে বসালো। সেখানে সব ভাই বোন মিলে আড্ডা দিচ্ছিল। তটিনীকে খাবার প্লেট হাতে দেখে মোর সে চোখ মুখ কুঁচকে ফেলল। এই টিনি, বাড়িতে যেমন অনিয়ম করতে এখানে তেমন শুরু করেছিস? আক্কেল জ্ঞান নেই তোর? এ সময় কেউ সকালের খাবার খায়? তটিনীর ধমক খেয়ে চুপচাপ বসে থাকলো। পরোটা ছিঁড়ে মুখে দেওয়া হলো না আর তার। আশ্চর্য, বসে আছিস কেন? জলদি খাওয়া শেষ কর। এটা আবার কেমন অভ্যাস, খাবার প্লেট নিয়ে বসে থাকা? তটিনী খাওয়া শুরু করলো। ধুর, কোথাও যেন তাল কেটে গেছে, সুর হারিয়ে গেছে। কিছুই ভালো লাগে না তার। ইচ্ছে করে গলা ছেড়ে কাঁদতে। উফ, এত দুঃখ হচ্ছে কেন তার? সে আর চোখে পাশে তাকালো। তাজিমার মধ্যে পাশাপাশি বসে আছে আর কিনে ক্ষোভ হাসছে। একটু দূরে থাকায় হাসির কারণটা জানতে পারল না সে। অবশ্য জানতে চাও না। একটা পরোটা কোনো মতে গিলে সে উঠে পড়ল। চলে আসতে নিলেই শুনতে পায়, এই বুচি, কোথায় যাও? বুচি, আবার বুচি। ভরা মজলিসে হাসি রোল পড়ে গেল। সবাই তটিনীকে নিয়ে হাসতে লাগলো। কতদিন পর তাকে তাজিম বুচি বলে ডাকলো। হাসবে না সবাই? তটিনীর এত কষ্ট হলো। ছি ছি, যে মানুষ তাকে ভরা মজলিসে অপমান করে সে কিনা তাকে এভাবে গুরুত্ব দিচ্ছে। তটিনী নিজেকে ধিক্কার জানায়। অভাব পড়েছিল, পুরুষ মানুষের অভাব পড়েছিল। এই অসভ্যটাকে কেমন মন টানল। হাই, কি লজ্জা!
কি লজ্জা। মৈথি উঠে এলো, তটিনীকে বলল, বাহ, তোমার সব নামই তো ভারী সুন্দর। তটিনী আর বুচি রাগ সামলাতে পারল না। তটিনী শক্ত গলায় জবাব দিল, আমার নাম তটিনী। ওসব বিশ্রী লোকের দেওয়া বিশ্রী নাম আমার হতে যাবে কেন? থমথমে একটা পরিবেশ তৈরি হয়ে সেখান থেকে চলে আসার পর তটিনীর মনে হলো বেশ ভালো কাজ করেছে সে। হালকা লাগছে। নেই, তার মানে কোনো অনুভূতি নেই তার তাজিমের প্রতি। আহ, শান্তি। রাতের 8টা বাজে তখন। এলোমেলোভাবে শাড়ি পরে তটিনী আয়রার রুমের বিছানায় বসে আছে। রুমটা খালি। তটিনী সবার ওপর রাগ করে পার্লারে সাজতে যায়নি। সবাই গিয়েছে, শুধু সে বাকি রয়ে গেছে। শাড়ি তটিনী ভালোই পরতে পারে, কিন্তু আজ কেন যেন পারছে না। বারবার সব তালগোল পেঁচিয়ে যাচ্ছে। রাগে তাই কোনো মতে শাড়ি পেঁচিয়ে বসে আছে। হাতে মোবাইল ফোন নিয়ে বসে আছে। মেজবাকে কল দিবে ভাবছে, কিন্তু সংকোচ হচ্ছে। তখন তো সাথে গেল না। এখন সমস্যার কথা বলা ঠিক হবে? তটিনীর ভাবনার মাঝে খট করে রুমের দরজা খুলে কেউ একজন প্রবেশ করলো। বাহিরের আলোয় প্রতিফলনে একটু পরিচের ছায়া পড়তেই কেঁপে উঠল তটিনী। তাজিমকে দেখে যেন সে কাঁপাকাঁপি আরও বাড়ল। তাজিম অবশ্য ফিরেও তাকায় না তটিনীর দিকে। তার চোখ মুখ গম্ভীর। আয়রার বিছানার উপর কিছু প্যাকেট পড়েছিল, সেসব নিয়ে চলে যাচ্ছিল। তার এমন ব্যবহার তটিনীর একটু পছন্দ হলো না। বিড়বিড় করে বলল, অসভ্য একটা। বিড়বিড় করে বললেও বোধহয় একটু জোরেই বলে ফেলেছে সে কথাটা। কেননা তাজিম শুনতে পায়, আর তাতেই দাঁড়িয়ে পড়ে। পেছন ফিরে তটিনীর দিকে তাকালো। তটিনীর মন ভয়ে ঢুকে গেল তাতে। পেটে চিনচিনে একটা ব্যথা হতে লাগলো। তাজিমকে এগিয়ে আসতে দেখে তড়িঘড়ি করে বসা থেকে উঠে দাঁড়ালো। এলোমেলো শাড়ি তার খসে পড়ে যাচ্ছিল, সেটা 2 হাতে আগলে ধরে। তাজিম একদম কাছাকাছি এসে বলে, কি বলেছিলে? অসভ্য। তটিনী কি বলবে বুঝতে পারছিল না। আসলে এত কিছু ভেবে কথাটা বলেনি। তাজিমকে রেগে যেতে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে পড়েছে। তাজিম হাতের প্যাকেটগুলো বিছানায় রাখল। তটিনীর হাত ধরে হ্যাচকা টানে তাকে নিজের বুকে এনে ফেলল। তারপরের ঘটনাটা আকস্মিক ঘটে যায়। যাওয়ার আগে তাজিম তটিনীকে বলে যায়, এবার যত খুশি অসভ্য বলো, আই ডোন্ট মাইন্ড। তাজিম চলে যেতেই তটিনী কেঁদে ফেলল। যেন তেন ভাবে নয়, একেবারে বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদল। গায়ে হলুদ জমকালো আয়োজনে পালিত হচ্ছে। এত সুন্দর সুসজ্জিত অনুষ্ঠানের প্রশংসায় পঞ্চমুখ করছেন এলাকাবাসী, আত্মীয়স্বজন সকলে। আয়রার বাবা চাচারা তাতে তৃপ্ত এবং একই সাথে সন্তুষ্ট তাজিমের ওপর। ছেলেটাই তো দায়িত্ব নিয়ে সবটা করেছে। হলুদ পর্ব শেষ হতে চলেছে, অথচ তটিনী তখনও আয়রাকে হলুদ ছোঁয়াতে আসেনি দেখে চন্দ্রমল্লিকা গিয়ে তাকে নিয়ে আসে। হলুদ ছুঁয়ে তটিনী বাধ্য হয়ে একপাশে একটা টেবিলে গিয়ে চেয়ার টেনে বসে। তখন গান বাজনা শুরু হয়ে গেছে। কেউ নাচছে না, এমনিতেই গান বাজছে। আপাতত তেমন কেউ ছাদে নেই। অধিকাংশ মানুষ খাওয়া দাওয়ার জন্য নিচের গার্ডেনের দিকে চলে গেছে। আয়রা স্টেজে আছে, তার ফটো সেশন চলছে। সাথে তার ফুফাতো বোনগুলো আছে। একপাশে মৈথিকেও দেখা যাচ্ছে। আয়রা রাগ করবে দেখে সে বসে আছে, নয়তো চলে যেত। ভালো লাগছে না তার। খোলা আকাশের দিকে তাকিয়ে সে ভাবুক হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার সামনে কেউ একজন কোকের বোতল ধরতেই সে চমকে উঠল। তাজিম। সে উঠতে চাইলে পারে না, বরং তাজিম তার সামনে চেয়ার টেনে বসে। তার বাম্পা দিয়ে তটিনীর বের হওয়া পথ বন্ধ করে দেয়। ক্ষিপ্ত তটিনী অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেও টলে না যুবক। ঠোঁটে তার দুষ্টু হাসি। উপায় না পেয়ে তটিনী আর নড়ল না, এমনকি কোনো কথাই বলল না। মুখ ফিরিয়ে নিল। কিছু সময় কেটে যাওয়ার পরও তাজিম সরে যাচ্ছে না দেখে সে পুনরায় তাকালো তাজিমের দিকে। তাজিম তার দিকেই তাকিয়ে আছে। তটিনী চোখের ইশারায় তাকে বোঝালো যে সে যেন সরে যায়। তাজিম যেন সেটা বুঝলও না। নিজে আবার ইশারা করলো তটিনীর ডান গালে, যেখানটায় লাল হয়ে আছে। দেখেই মনে হচ্ছে বেশ ঘষা মাজা করা হয়েছে এই জায়গাটায়। তটিনী হাত দিয়ে 2 গাল ঢেকে বসে রইল। আবার অসভ্যতাটা তাকে চুমু খাবে এই নিয়েই ভয় পায় সে। এক চুমুতেই তার যায় যায় অবস্থা হয়েছে। আবার কিছু হলে সে তো চলেই যাবে। এতবার গাল ঘষে ধুয়েছে যে এখন চামড়া জ্বলছে তার। এই, তোমরা দুজন কি করছো এখানে? মধ্যে আসতেই তাজিম সরে বসল। সুযোগ পেয়ে তটিনী উঠে দাঁড়ায় এবং আয়রার কাছে এগিয়ে যায়। মৈথির এই হুট করে চলে আসাটা তাজিমের পছন্দ হলো না। সেই সাথে তটিনী চলে যাওয়াতে তার রাগ হলো। মৈথি তাজিমের পাশের চেয়ার টেনে অবাক স্বরে বলল, আশ্চর্য, মেয়েটা এভাবে চলে গেলে কেন? কি কথা হচ্ছিল আপনাদের? তাজিমও কোনো জবাব না দিয়ে উঠে পড়ল। মৈথি পেছন থেকে ডাকলেও শুনল না, যেন এমন ভাব করে নিচে নেমে গেল সোজা। দূরে আয়রার সাথে হাসি মুখ করে ছবল তুলতে থাকা তটিনীর দিকে সরু দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল।
ব্যাপারটা তার মোটেও ভালো লাগলো না। পরদিন তাজিমের সাথে তটিনীর আর দেখা হলো না। সে যথাসম্ভব নিজেকে আড়াল রেখেছে। আয়রার বিদায়ের পরপরই তটিনীরাও সপরিবারে নিজ বাড়ির দিকে রওনা হয়। তটিনী, চন্দ্রমল্লিকা আর মোর্শেদ তাদের বড় ফুপুকে নিয়ে এক গাড়িতে ছিল। কিছুটা যাওয়ার পর রাস্তার একপাশে গাড়িটা থামানো হয়। তটিনী ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। হঠাৎ গাড়ি থামানোর কারণটা তার বোধগম্য হলো না। একটু পরে আরেকটা গাড়ি সামনের দিকে আসতেই দেখা গেল মোর্শেদ গাড়ি থেকে নেমে সে গাড়ির দিকে এগিয়ে যায়। তটিনী কাছ নামিয়ে মাথা বের করে দেখল ওই গাড়ি থেকে তাজিমকে বের হতে। তটিনীকে দেখে তাজিম হাসল। তটিনী দ্রুত মাথা ভেতরে নিয়ে চুপচাপ বসে রইল। একটু পর তাজিম তার জানালার পাশে এসে দাঁড়ালো। চন্দ্রমল্লিকার বড় ফুপুর সাথে কথা বলল, তাদের বিদায় জানালো। তটিনীর সাথে কথা হলো না কোনো। মোর্শেদ তটিনীকে ধমকে উঠল, এই টিনি, বেয়াদবি করছিস কেন? সালাম দে জিমকে। তাজিম কথাটা শুনে তাকিয়ে রইল তটিনীর দিকে। তার চোখটা যেন কথা বলছে, দাও সালাম দাও। তটিনী সালাম দিল। সুর করে সেই সালামের জবাব দিতে তাজিমও ভুলল না। তাজিমকে বিদায় দেওয়ার পর মোর্শেদ বলতে থাকে, কি ভালো একটা ছেলে দেখলি। ওদের বাড়ি থেকে আসার সময় আমাদের সাথে দেখা হলো না। ও বাহিরে ছিল বন্ধুদের সাথে। আমরা চলে যাচ্ছি শুনে বিদায় দেওয়ার জন্য কত দূর ছুটে এলো। তিনি, তুই যে ওকে সম্মান দিস না, অথচ ও সবার আগে তোর খবর নেয়। ছোট বোনের মতো ভালোবাসে ও তোকে, আর তুই কিনা এত বাজে ব্যবহার করিস। তটিনী চুপ করে সবটা হজম করল। ছোট বোনের মতো ভালোবাসে? এ ছেলে তার সাথে যা করেছে তা যদি সে একটু বলতে পারতো কাউকে, বললেই কি কেউ বিশ্বাস করবে? তাজিমকে কেউ অবিশ্বাস করে না, যা করার তটিনীকেই করবে। তটিনীর নানু হুট করে অসুস্থ হয়ে পড়াতে আয়রার বউ ভাতে তটিনীদের কারো যাওয়া হলো না। তারা সেদিন রাতে রাজশাহী তার নানুর বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে নানুর অবস্থা কিছুটা ভালো আগে থেকে, কিন্তু তারপরও তটিনীর মায়ের মন মানছিল না দেখে তারা আর ফেরেনি। এক সপ্তাহের মতো সেখানেই থাকে। চন্দ্রমল্লিকা ও নানু বাড়ির সকলের সাথে ভালো একটা সময় কাটায় অনেক বছর পরে। এর আগে এতদিন তার তেমন একটা থাকা হয়নি কোথাও। নানু বাড়ি থেকে ফেরার পর দিনগুলো তটিনীর খুব ব্যস্ততায় কাটে। পড়ালেখার চাপে তাজিমকে নিয়ে ভাবার সময়ও সে পায় না। 1.5 মাস তার পরীক্ষা থাকে। 1.5 মাস পর ছুটি পেতেই এক বিকেলে চন্দ্রমল্লিকা এসে জানালো বেবিকেও পার্টি দিবে। চেনা পরিচিত সবাইকে দাওয়াত করা হয়েছে। হুট করে এই আয়োজনটা হবে শুনে তটিতে চমকালেও অখুশি হয় না। তার কাছে ভালোই লাগে। সন্ধ্যার দিকে ছোট ফুপুরা যখন এলো তখনই তার বুক ধড়পড় করতে থাকে। ছোট ফুপুদের সাথে সবার আদরে তাজিমও এসেছে। মই থেকে সাথে করে এনেছে। তটিনীর সব আনন্দ এক নিমিষে গায়েব হয়ে গেল। এই অসভ্য যে আসতে পারে তা তো সে ভুলেই বসেছিল। আয়রা এসেছে দেখে তটিনী রুমে দরজা দিয়ে থাকতে পারল না। তার সাথে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, গল্প করছিল। বাগানের একপাশে চন্দ্রমল্লিকা রান্নাবান্নার তদারকি করছে। বিবিকিউ পার্টিটা এখন শুধু তার বারবিকিউ পার্টি নেই। বাবা চাচারা কাচ্চি বিরিয়ানির ব্যবস্থা করে তাদের সবার পরিকল্পনা কিছুটা নষ্ট করে দিচ্ছিল। কিন্তু এদিকে বিবিকিউ এর সব প্রস্তুতি নিয়ে ফেলায় সেটাও বাদ দিতে পারল না। তাই একপাশে সেটাও করা হচ্ছে। তটিনী বরাবরই এসব থেকে গা বাঁচিয়ে চলেও আজ পারল না। চন্দ্রমল্লিকা তাকে সেখানে দাঁড় করিয়ে ভেতরে একটা কাজে গেল। আয়রার স্বামীর কলাশায় সেও একপাশে গিয়ে দাঁড়ালো। তটিনী একাই তখন দাঁড়িয়েছিল। তটিনীর বুকে মৃদু ছন্দ। তটিনী কেঁপে উঠল। পেছন ফিরতে দেখল তার চিরচেনা সেই অসভ্যকে। কি করছিলে? কথা না বলতে চাইলেও তটিনী বলে ফেলল, আপনার মাথা। আমার মাথা? আমার মাথা দিয়ে কি করবে তুমি? উফ, আপনি এখানে কেন এসেছেন? এসেছি, রান্না কেমন হচ্ছে দেখছি। দেখা লাগবে না, খেতে পারলেই হলো তো। যান এখান থেকে। আশ্চর্য, কি খাবো তার আগে পরখ করে দেখব না? তটিনী ভীষণ রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আপনার কি মনে হয় আমরা আপনাকে উল্টাপাল্টা কিছু খাইয়ে দেব? তোমাকে তো বিশ্বাস নেই। বলা যায় না কোনো শত্রুতা থেকে কি করে ফেলো। আচ্ছা বেশ, থাকুন আপনি এখানে। আমার কাজ কমেছে। আপনি থাকুন, আমি যাই। তটিনী চলে যেতে নিলেই তাজিম তার হাত ধরে তাকে আটকায়। এসব কোন ধরনের অসভ্যতা? বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমার এসব একদমই ভালো লাগে না। হাত ছাড়ুন। তাজিম হাত ছেড়ে দিল। তটিনী চলে গেল। তাজিমের মনে হলো হাতটা আবারও ধরতে, কিন্তু সেটা অনধিকার চর্চা হয়। আচ্ছা, অধিকার তৈরি করে নিলেই তো হয় তাহলে। এতটুকু সে পারবে না? তটিনীর আজ ছুটি ছিল। আগের দিন সারা রাত জেগে ধূপধাপ
পড়েছে সে। এতদিনের পড়া এক রাতে পড়তে গিয়ে মাথা গরম করে ফেলেছিল। সব রকম প্রস্তুতি নিয়ে এসে দেখল সিটি আজ হচ্ছে না, স্যার আসেনি। নিজের এক রাতের ভোগান্তির কথা ভেবে তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ক্যাম্পাস থেকে তাড়াতাড়ি বের হয়েছে সে বাড়ি গিয়ে আগে একটা ঘুম দেবে এই ভেবেই। কিন্তু পথে তার সাথে দেখা হয়ে গেল তাজিমের সাথে। সে আয়রার বিয়ের সময় প্রথম সাক্ষাতে যেমন ফর্মাল গেটআপে দেখেছিল, এখনও তেমনি ফর্মাল গেটআপে সে দাঁড়িয়ে আছে জারুল গাছের নিচে। সে একা নয় অবশ্য, সাথে তার বয়সে আরও দুজন যুবক আছে, মনে হচ্ছে বন্ধু। দূর থেকেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে বেশ হাসি ঠাট্টা করছে তারা। তটিনী নিজের দিকে খেয়াল করল, আজ এত বিশ্রীভাবে তৈরি হয়েছে সে। মুখে একটু ক্রিম পর্যন্ত দেয়নি, জামাটাও আয়রন করা ছিল না, চুলটা কোনো রকম বাঁধা। তার ভীষণ অস্বস্তি লাগলো এই ভেবে যে তাজিম তাকে এইভাবে দেখে ফেলে কি ভাববে। তৎক্ষণাৎ তার মস্তিষ্কে এই চিন্তারও উদয় হলো, তাজিমের ভাবাভাবি দিয়ে তার কি কাজ। আশ্চর্য, তার মাথায় এমন একটা চিন্তা এলোই বা কেন। তটিনী আনমনে হাঁটতে লাগলো। কোথায় কি আছে না আছে এত কিছু ভাবায় আর মন দিল না। একটু হাঁটার পরেই পেছন থেকে ডাক এলো। তটিনী শোনেও না শোনার ভান ধরে হাঁটতে লাগলো। তার হাঁটার গতি মোটামুটি কমই ছিল। তাজিন একটু দ্রুত হেঁটেই তাকে ধরতে পারল। এই নে, ডাকছি শুনছো না? তটিনী পাশ ফিরে তাকালো তাজিমের মুখের দিকে। বাহ, লোকটার মুখ বেশ উজ্জ্বল দেখাচ্ছে, খোশ মেজাজেও আছে বোধহয়। এত খুশির কারণ কি? কি এতক্ষণ ডাকছিলাম শোনোনি, আর এখন দেখছি হা করে তাকিয়ে আছো। এভাবে তাকানোর দরকার নেই। আমি জানি আমি সুন্দর। তুমি রাস্তায় খেয়াল করো, অ্যাক্সিডেন্ট হতে পারে। তটিনী ভীষণ লজ্জা পেল। সে তাজিমকে সম্পূর্ণ অবজ্ঞা করে নিজের মতো চলতে লাগলো। তাজিমও পাশাপাশি হাঁটছে। তটিনী বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? আপনি আমার পেছন পেছন কেন আসছেন? আমি তো হাঁটছি, রাস্তায় হাঁটছি। তোমার সামনে আর পেছনে কি? আমি আমার মতো হাঁটছি। তটিনী দাঁড়িয়ে পড়ল। একটা রিক্সা যাচ্ছে, সে ডাক দিল। তাজিম তাড়াতাড়ি করে তটিনীকে টেনে নিয়ে একটু সামনে গিয়ে একটা গাড়ির দরজা খুলে তটিনীকে বলল, চলো, আমি পৌঁছে দিচ্ছি তোমায়। তটিনী হাত ছাড়িয়ে নিয়ে ক্ষিপ্ত গলায় বলল, আগেও একবার বারণ করেছি, এসব আমার পছন্দ না। আপনার সমস্যা কি? আমি আপনার সাথে সত্যি তর্কে যেতে চাই না। যেও না, গাড়িতে ওঠো। উঠব না। হুকুম করছেন? না, চাইলে করতেও পারি। আপনার হুকুম আমি মানলেই তো। এত রাগ করছো কেন? আমরা নর্মালি কথা বলতে পারি। তটিনী খেয়াল করলো সে শুধু শুধু এত রাগ দেখাচ্ছে। একটু বেশি হয়ে গেছে কি ব্যাপারটা? আমি তোমাকে কিছু বলতে চাই। তটিনী চমকে উঠল। কি বলতে চায় তাজিম তাকে? তাজিম আরেকবার মৃদু গলায় বলল, গাড়িতে উঠো। কেন যেন তটিনী গাড়িতে উঠে বসল। তাজিমও দেরি না করে ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। প্রথমে কিছুক্ষণ সবটা নীরব ছিল। নীরবতা ভেঙে তটিনী বলল, কি বলতে চান? তাজিম তটিনীর দিকে একবার তাকালো, খুবই শান্ত দৃষ্টি। তটিনীর গা ছমছম করে উঠল। তাজিম কিছুই বলল না। তটিনী তবুও কিছু শোনার আশায় বসেছিল। অবাক করা ব্যাপার, তাজিম একটা কথাও বলেনি গাড়িতে। তটিনীও কেন যেন আবার জিজ্ঞেস করতে পারল না, কেন যেন মনের মধ্যে কোথাও তাজিমের বলতে চাওয়া কথাটা কেউ বলে দিয়েছে তাকে। তটিনীর বাড়ির সামনে গাড়ি থামানোর পরে তাজিম বলল, তুমি আমাকে নিয়ে কি ভাবো? তটিনী এমন প্রশ্নের আশা করেনি। কিছুটা সময় নিয়ে বলল, কি ভাববো জানি না। ভালো খারাপ কিছু তো একটা ভাবো। আপনার জানার কথা তো না? যেটা সচরাচর দেখা যায় বা জানা হয় সেটা আসলে নয়। আমার মনে হচ্ছে আমি যা জানি যা দেখি তাতে ভুল আছে। তুমি আমাকে মন্দ বাসো না। তটিনী বুঝতে পারল না মন্দ বাসাটা। সে আনমনে বলল, হ্যাঁ, ভালোবাসার মধ্যে আবার মন্দ বাসা কি? তাজিম তটিনীর দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই তটিনী বুঝল ভুলভাল বলে ফেলেছে। সেইটা বলতে চায়নি কিন্তু বলে ফেলেছে। আমি বলছিলাম আসলে মন্দ বাসা বলতে তো কিছু নেই, যা আছে সব তো ভালোবাসা। তাজিম হেসে ফেলল। তটিনী আসলে বুঝে উঠতে পারছে না। অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলেছে সে। গাড়ি থেকে নেমে সে ভাবল তাজিমকে বলবে ভেতরে যেতে, কিন্তু তাজিম খুব দ্রুতই চলে গেল। কোনো কথা শুনল না আর। তটিনীর অবচেতন মন কিছু একটা আন্দাজ করতে পেরে উত্তেজিত হয়ে পড়ে তাতে। তাজিম কি কোনো ভুল বার্তা নিয়ে যাচ্ছে? না, তেমনটা যেন একদমই না হয়। একদমই না। পরদিন সকালে তটিনী ঘুম থেকে উঠে দেখল ছোট ফুপু এসেছেন। আয়রাও নাকি আসবে। হঠাৎ উপলক্ষটাকে সে বুঝতে পারল না। চন্দ্রমল্লিকা বারান্দায় এসে যোগ ব্যায়াম করছিল। তটিনী গিয়ে বলল, কি হয়েছে আপা? বাড়িতে আজ কিছু আছে? ছোট ফুপু এলো এত সকালে, এখন আবার বড় মামারা এলেন। ব্যাপার কি? তুমি কি চলে যাচ্ছ?
চন্দ্রমল্লিকা অন্য সবার মতো বিরক্ত হলো না একসাথে এত প্রশ্ন শুনে। সে ধীরে সুস্থে বসা থেকে উঠে 2 হাত উপরে তুলে 1 পা উঁচু করে দাঁড়িয়ে বলল, তোর বিয়ে। তটিনী হেসে ফেলল, বলল, ধুর, তুমি মজা করছো কেন? কি হয়েছে বলো না। এই এই, তুমি চলে যাচ্ছ আপা? চন্দ্রমল্লিকা এবার স্বাভাবিকভাবে দাঁড়িয়ে তটিনীর দিকে তাকিয়ে বলল, মজা করব কেন? সত্যি বলছি। আচ্ছা বলো তো, কে সে? আমার হবু স্বামীটাকে? কোন দেশের রাজপুত্র? তটিনীও ভাবল বোনের সাথে মজার শোল মেলানো যাক। কিন্তু চন্দ্রমল্লিকা তাকে আসলে মজা নয়, সত্যি বলেছে এমনভাবে বলল, রাজপুত্র তো বটেই, সে দেখতে ভারী চমৎকার। তটিনীর মনে হলো চন্দ্রমল্লিকা মজা করছে না। সে জোর করে বোনের হাত চেপে ধরে বলল, এই আপা, মজা করছো না তাই না? ধুর, মজা করব কেন? সত্যি তোর বিয়ে। আজকে জাস্ট বিয়েটা পড়ানো হবে, অনুষ্ঠান পরে হবে। কি কি বলছো? কার সাথে? তাজিম ভাইয়ার সাথে। ওই যে কাল যার গাড়ি করে এলি। চন্দ্রমল্লিকা চোখ টিপ দিল ইশারা করে। তটিনীর মনে হলো পায়ের তলার মাটি কাঁপছে। সে ধপ করে বেতের সোফায় বসে পড়ল। আসলে সত্যি বলেছিল চন্দ্রমল্লিকা। দুপুর গড়াতেই তাজিমরা ঠিকই এসেছিল। বিয়েটাও সময় মতোই পড়ানো হলো। মাঝে যা ঘটেছে তা ঘটার ছিল। পরিবার থেকে একটু চাপ, মনের মধ্যে থাকা কিছু অনুভূতি, সব মিলিয়ে তটিনীকে রাজি হতেই হলো। সত্যি বলতে অন্য উপায় ছিল না। অ্যারেঞ্জ ম্যারেজগুলো বোধহয় এমনই, চায় না তবুও হুট করেই হয়ে যায়। শুরুটা হয়েছিল আজ থেকে 9 বছর আগে। কোনো এক মাঘের প্রভাত বেলায় ছোট চাচির সাথে খেজুরের রস নিয়ে তার বাবার বাড়িতে এসেছিল তাজিম। সেটাই তার প্রথমবার আসা জ্ঞান হওয়ার পরে। এর আগে যখন এসেছিল তখন চাচা আর চাচির বিয়েতে এসেছিল সেও। তখন 1 কিংবা 2 বছর বয়সের ছিল। তাই এই মানুষজন কিংবা বাড়িটা তার কাছে অনেকটাই অচেনা ছিল। ছোট চাচির বাবার বাড়ির খুব কম সদস্যের সাথে দেখা হয়েছিল তার। এর মধ্যে একজন ছিল তটিনী, যার সাথে সেবারই প্রথম দেখা হয়েছিল। আর প্রথম দেখাতেই কি যেন হলো। কলেজ পড়ুয়া ছেলেটার হুট করে একটা নতুন অনুভূতি হলো। চঞ্চলা, দুষ্ট একটা মেয়েকে খুব ভালো লাগলো। এতই ভালো লাগলে যে শুধুই কোনো না কোনো উপায় খুঁজতো মেয়েটার সাথে দেখা করার। দিনের পর দিন ছোট চাচির বাবার বাড়িতে গিয়ে মোর্শেদের সাথে আড্ডা দিত। সে ভাবটা করত এমন যেন সে মোর্শেদের কাছে এসেছে কিংবা কোনো দরকারি কাজে। কিন্তু আসল কারণটা ছিল তটিনী। এভাবে বছর ঘুরল, আরেকটু বড় হলো সে, আরেকটু বুঝদার হলো, এবং বুঝতে পারলো যে সে যে মেয়েটির জন্য এত পাগল, সে মেয়েটি তাকে দুই চোখে সহ্য করতে পারে না। তাজিমের এতে খুব কষ্ট হতো না তা না, বরং সে আরো ভালো করে মেয়েটিকে জ্বালাতো। অযথাই এই সেই ফরমাইশ দিত, এটা সেটা বলে খোঁচা দিত। সবচেয়ে বিরক্ত করতো বুঝি রেখে। সে যখন বুঝতে পারলো তটিনী তাকে যতটা অপছন্দ করে, তার চেয়ে বেশি অপছন্দ করে এই বুচি ডাকটাকে, তখন থেকেই যেন লাগাম ছাড়া হয়ে পড়ল তার এই ডাক। তটিনীরও একদিন ধৈর্যের সীমা ভাঙল। তাজিম নিতে পারেনি তটিনীর ঔদ্ধত্যতা। ভেবেছিল বিচার দিলে তটিনী হয়তো একটু ভদ্রভাবে কথা বলবে তার সাথে, এবং তার নিজের একটা ভাব বাড়বে। তটিনীর সামনে কিন্তু সেটা হয়নি। বরং যা হলো তা ভাবনার বাইরে ছিল তার। তটিনী আর এলো না কোনোদিন তার সামনে। 3-4 বছরের অভ্যেসটা হুট করেই বদলে গেল। আর দেখা হলো না মেয়েটার সাথে। তাজিম নিরুপায় হয়ে পড়ে। তার যে তটিনী ছাড়া চলবে না, সে তা আরও আগেই বুঝে গিয়েছে। অথচ মেয়েটা তাকে ছাড়া দিব্যি চলছে। তার কষ্ট হতো। কয়েক মাস চেষ্টা করেছে ক্ষমা চেয়ে নেওয়ার, মেয়েটা ধরাই দিল না। এর মধ্যে আরও কিছু বছর কেটে গেল। তটিনীও কিশোরী থেকে যুবতী হলো। তাজিমও নিজের পায়ে দাঁড়ালো, নিজের একটা অবস্থান তৈরি করলো। এর মধ্যেই হঠাৎই আয়রার বিয়ের আয়োজন শুরু হলো। তাজিম ভেবেছিল তটিনী আসবে না, কেননা আয়রার বড় বোনের বিয়েতেও সে আসেনি। যদিও তটিনী এসেছিল শুধু বিয়ের দিন, কিন্তু দেখা হয়নি তার সাথে। তাই সে জানেই না তটিনী এসেছিল কিনা। অফিসে কাজ থাকায় তাজিম একেবারে বিয়ের দিন যাবে বলেই ঠিক করেছিল। হঠাৎ করেই খবর পেল তটিনী এসেছে। তাজিম সব ফেলে বাড়ি ছুটল হন্তদন্ত হয়ে। আর বাড়ি ঢুকেই সে দর্শন পেল তার বহু বছরের আকাঙ্ক্ষিত সেই মানুষটির। তাজিমের সারা দেহে তখন শীতল হাওয়া বয়ে যায়। এত গভীর অনুভূতি সে কতই না কঠোরভাবে আড়াল করেছিল সেদিন। একবারও তটিনীকে বসতে দিল না, বরং তাকে আগের মতোই কথা দিয়ে বিরক্ত করল। এরপর আরও 2 দিন কাটল। তাজিমের মনে হলো তটিনী তাকে অন্যভাবে দেখছে। তটিনীর হাবভাব, আচার আচরণ কেমন যেন অন্যরকম লাগলো তার চোখে। তার কাছে মনে হতে লাগলো আগের মতো তটিনী বিরক্ত হয় না তার উপর, বরং তাকে আশেপাশে দেখলেই লজ্জায় চোখ নামিয়ে নেয়। তাজিম হুট করেই ভাবল পরীক্ষা করা যাক। সে আগের মতোই তটিনীকে বুচি বলে ডাকল। তটিনী সেবার খুব বেশি অভিমান করল। রাগের বশে তাজিমকে কথা শোনাতেও ছাড়েনি। পরবর্তীতে অসভ্য বলল।
তাজিম অসভ্যতা কেমন হতে পারে তা বুঝিয়ে দিয়েছে তাকে। অথচ এটা নিয়ে তটিনী বড় ধরনের ইস্যু ক্রিয়েট করতে পারত, যা সে করেনি। বরং এটাই ভাবিয়েছে তাজিমকে। এই মেয়েটার নিশ্চয়ই সুযোগে পুরনো ক্ষতের প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে তা কেন করল না? তাজিমের মা বাবা হজে যাচ্ছেন সামনে। এর মধ্যে তারা চাইছে তার বিয়েটা আনুষ্ঠানিকভাবে পড়িয়ে দিতে। মৈথিকে তার মা প্রথমে পছন্দ রেখেছিলেন। মৈথির কথা তুলতেই তাজিম সরাসরি নাকচ করল। মৈথিকে আলাদাভাবে বাড়ি ডেকে যখন বলল যে বিয়েটা সে করতে পারবে না, মৈথি তখন কিছুই বলেনি। বরং সে নিজে তটিনীকে বিয়ে করতে বলেছে। মৈথি মুক্তমনা মেয়ে, জেদ রাগ তার যে নেই তা নয়, তবে আত্মমর্যাদা খুইয়ে কারো পেছনে পড়ে থাকা তার সাথে যায় না। সে খুব সূক্ষ্মভাবে তাজিমকে বুঝিয়ে দিয়েছে তার তাজিম না হলেও চলবে, বরং তার এমন কাউকে দরকার যে তাকে ভালোবাসবে। জোর করে আর সব হলেও ভালোবাসা তো হয় না। অতপর তাজিম তার বাবা মাকে জানায় সে তটিনীকে পছন্দ করে, বিয়ে করতে চায়। এতে আপত্তি করার তেমন কিছুই ছিল না, কেননা বংশ মেয়ে দুটোই কোনো দিকে খারাপ নয়। তারা মেনে নিলেন। তবে তটিনীর বাড়ির দিক থেকে এটা প্রথমে মানেনি। চন্দ্রমল্লিকার আগে তটিনীর বিয়ের কথা তারা ভাবছেন না। কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, হজের সময় হয়ে আসছে। তাজিমের বাবা মা আর 1 সপ্তাহ আছেন। এবার তটিনীর ছোট ফুপু চেষ্টা চালান। ভাইদের বুঝিয়ে বলেন এটা পারিবারিকভাবে হয়ে যাক আপাতত, এতদিকে জানানোর দরকার নেই। অনুষ্ঠান 2 বছর পরে হলেও সমস্যা নেই। তাজিম সূত্রপাত, তাই সবাই আর না করল না। চন্দ্রমল্লিকাও বলল তার সমস্যা নেই কোনো, বোন রাজি থাকলেই হলো। এসবই তটিনীর কাছে আড়াল ছিল, কারণ সে যে সহজেই মানবে না তা সবাই জানত। সবাই জানে তার আর তাজিমের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তবে এটা একসময় কাঁপিয়ে উঠবে বিয়ে হলে, এটাও সে ভেবে দেখল। এত কিছু হলেও তাজিমের মন মানছিল না। সে দেখা করতে গেল তটিনীর সাথে। তটিনীর কথা শুনে মনে হলো তার সেই ধারণাটা ভুল ছিল না। তার মনেও যে দ্বিধা দ্বন্দ্ব ছিল তা কেটে যায়। তটিনীর সাথে তাজিমের দেখা হলো বিয়ের পরে। দেখা করার জন্য তাজিমকে তটিনীর রুমে যেতে হয়। তটিনীর রুমে গিয়ে সে দেখল তটিনী বিছায় বসে কাঁদছে। তাজিম শুনেছিল চন্দ্রমল্লিকার মুখ থেকে যে একটু বকাঝকা করা হয়েছে তটিনীকে। রাজি হয়নি প্রথম দফায়, তাই তাজিমকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো তটিনী। তাজিম গম্ভীর গলায় বলল, কাঁদছো কেন? তটিনী কিছু বলল না। তাজিম একটু এগিয়ে এসে তটিনীর দিকে ঝুঁকে বলল, তুমি কি আমাকে বিয়ে করেছো বলে কাঁদছো? তটিনী মাথা নাড়ল, ফুঁপিয়ে উঠে বলল, আপনি এটা ঠিক করেননি। আমি আপনাকে মাফ করব না। তাজিম জোরে এক ধমক দিল তটিনীকে। তটিনী তাতে একটু কেঁপে উঠল। এই মেয়ে, তোমার কাছে আমি মাপ চেয়েছি? তটিনী এমনটা আশা করেনি। সেবার আরো বেশি করে কাঁদল। এই অসহ্যকর মানুষটার সাথে একটা জীবন সে কিভাবে পার করবে? বাবা এটা কি করলো? তার মেয়েকে এই ছেলেটা কতটা কষ্ট দেয় সে কি জানে? জানলে কি দিত বিয়ে? তটিনীর মনে হলো নতুন শুরুর চিন্তা করে বিয়েতে হ্যাঁ বলা তার উচিত হয়নি। আর একটু ভাবতে পারত। তাজিম পাঞ্জাবির পকেট থেকে একটা লাল রঙের লম্বা বক্স বের করলো। বক্স খুলে একটা সুন্দর হীরার ব্যান্ডেজ বের করলো। সেটা হাতে নিয়ে তটিনীকে বলল, কাছে এসো। তটিনী এক পা পিছিয়ে গেল। তাজিম বুঝলো সবে তো শুরু, আরো পোহাতে হবে এই সব জ্বালা যন্ত্রণা তাকে। অবাধ্য বউ পেয়েছে সে। সে নিজেই এগিয়ে গেল তটিনীর কাছে। ভালো করে একবার চোখ বুলিয়ে নিল সে। লাল জামদানিতে তটিনীকে অন্যরকম সুন্দর লাগছে। খোপা করায় খুব ম্যাচিউরড মনে হচ্ছে, বাস্তবে যে সা নয়। তটিনী এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল যখন তাজিম তাকে প্যাডেনটা পরিয়ে দিল। তটিনীকে আরো বেশি অবাক করে দিয়ে তার মাথায় ঘোমটা তুলে দেয়া তাজিম বলল, পারফেক্ট। এতক্ষণের কান্না সব কোথায় যেন উধাও হয়ে গেল তখন। তটিনী লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তাজিম হেসে ফেলল। মনে মনে ভাবল, খুব জলদি মেয়েটিকে নিজের কাছে নিয়ে যাবে। এভাবে আর নয়। তার আগামী দিনের প্রতিটি রজনী প্রভাতে সে তটিনীকেই কাছে যায়। সমাপ্ত।